যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শুরু হয়ে গেল আরো একটি আনকোরা এপিসোড। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার সামনে নিজের বিবেক বোধকে লাখো মানুষের বিবেক বোধের সাথে মিলিয়ে নিতে, এই অর্থে যে তিনি যে ভুল করেছেন সেরকম ভুল যেন আর কেউ কখনো না করে। চলুন জেনে নেই মঞ্জুরের কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি বিশাল হৃদয়ের মানুষ আকাশ। ৩০ বছর বয়সী আকাশ এসেছেন সাগরের শহর চট্টগ্রাম থেকে। ছোটবেলা থেকেই আকাশ বেশ দুরন্ত স্বভাবের। বন্ধুদের সাথে সারাদিন ফুটবল নিয়েই মেতে থাকতেন। মায়ের হাতে রান্না যে কোনো খাবারই আকাশের প্রিয়। খেলা পাগল এই মানুষটি কোন অন্ধকারে জড়ালেন তা জানতে চলুন কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর। আমরা জানলাম যে আকাশ রয়েছে আমাদের সঙ্গে। প্রিয় শ্রোতা, আকাশ কনফেস করবে বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট, যেটা প্রয়োজন না হলে আমরা ব্যবহার করি না। SMS পোল আমাদের সঙ্গে, লিসনার পোল যেটা ছিল সেটা রিসেন্টলি বন্ধ করা হয়েছে, কারণ JBSB আনসেন্সর্ড নামে একটি স্পেশাল এপিসোড যুক্ত হয়েছে আমাদের প্রতি মাসের শেষ সপ্তাহে। আপনারা শুনছেন এবং সেটার ফিডব্যাক আমাদেরকে জানাচ্ছেন। সেই অর্থে এতগুলো নতুন বিষয় নিয়ে একসঙ্গে রান করাটা খুব ডিফিকাল্ট, যে কারণে আমাদের লিসনার পোলটা স্থগিত রাখা হয়েছে, কিন্তু SMS পোল আছে। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর একেবারে নিবেদিত একজন প্রাণ পুরুষ আমরা বলবো, কারণ আপনার যে সমর্থন আমরা পাই এবং প্রতিনিয়তই আপনি আমাদেরকে যেভাবে আপনার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে আমাদেরকে সহায়তা করেন, সেটা নিঃসন্দেহে সারা বাংলাদেশের রেডিও লিসনারদের জন্য অনেক বড় পাওয়া। সবার পক্ষ থেকে স্যার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল সেগমেন্ট। এবং শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ডে দেখব আকাশের অপরাধী হয়ে ওঠার কারণ কি। হ্যাঁ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে। আমি যখন ক্লাস 2 পড়ি তখন থেকে বলতেছি। জি। তখন আমি পড়ালেখা করতাম না, আমার বাবা আমাকে অনেক ইউজ করতো পড়ার জন্য। বাবা কি করতেন? আমার বাবা তখন কৃষিকাজ করতো। কৃষিকাজ করতেন, আচ্ছা। তো ওনারা বলতো পড়ালেখা তেমন একটা আমি করতাম চাইতাম না। আচ্ছা। তো এভাবে মা রিকোয়েস্ট করতো পড়ার জন্য, বাবা তেমন একটা দিত না। তো অনেক অভাবের সংসার ছিল আমাদের। এরপরে পড়তাম না, কয়দিন যাইতাম কয়দিন যাইতাম না স্কুলে, এভাবে চলতো। পরে কয়েকদিন যাওয়ার পরে আমার যাই না, পরে আমার একটা মাদ্রাসাতে আমাদের বাড়ির থেকে প্রায় 10-12 কিলো দূরে একটা মাদ্রাসা দিয়ে দেয়। তো আমি মাদ্রাসা থেকে থাকি কিছুদিন, হুজুরের সাথে ওইখানে পড়ালেখা মাদ্রাসা পড়ি কয়েকদিন। আচ্ছা। মোটামুটি একটু জানি আর কি আরবি শব্দ। একদিন হুজুরের ছেলে আছে ওইখানে, ছেলের মারি ওইখান থেকে ফলাই চলে আসি একসাথে, মানে ফলাই ওইখান থেকে চলে আসি 8-10 কিলো হেঁটে হেঁটে চলে আসি। চিনতাম না, তখন ছোট। তারপর আমি চলে আসি, কেমন জানি চলে আসতে পারি। আসার পরে আবার বাড়িতে থাকি কিছুদিন, যাওয়ার পরে আবার মা স্কুলে দেয়। আবার তখন 3-তে ভর্তি করা আমার, 3 পাস করি। আর আমি ওই সময় খুব খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, খুব ফুটবল খেলতাম। তখন বয়স প্রায় মনে হয় 10-12 এরকম হবে। তো 4 পড়ি, 4 পাস করে 5-এ পাস করে যখন 6-এ পড়ি, তখন আমি খেলাধুলার দিকে আমার মন চলে যায়। আর দেখার আমি টিভি দেখতাম, খুব ছবি দেখার নেশা ছিল। ছবি দেখতাম, টিভি দেখতাম, পড়ালেখা করতাম না।
তো 6-এ উঠি, কিছুদিন যাওয়ার পর যায়নি, ওইখানে আমার পড়ালেখা শেষ হয়ে যায়। তো এই গ্রামের বাড়িতে কৃষিকাজ করতাম, বাইরে আমরা ছিলাম 4 ভাই, 6 ভাই ছিলাম। 6 ভাইয়ের মধ্যে 2 ভাই, এক ভাই বিদেশ থাকতো, আর ভাই ঢাকা চাকরি করতো, আমরা 4 ভাই বাড়ি থাকতাম। তো কৃষিকাজ টাজ করতাম, এমনি খেলাধুলা করতাম, ঘুরতাম। এরপর একদিন আমার বাড়িতে অনেকগুলো মেহমান আসে। আমি আসলে ভাই বুঝতাম না যে আসলে মানুষের ছেলে মেয়েরা কি, এটা তখন বুঝতাম না। ওকে। তখন আমি মেয়েদের প্রতি একটু বেশি ধ্যান থাকতাম, যে অন্য কোনো কিছুর প্রতি নেশা নাই, আমার শুধু মেয়েদের প্রতি একটা নেশা। আচ্ছা। তো আমি ওই দিন আমাদের ঘরে অনেকগুলো মেহমান আসে, আমার বাইরে বিয়ে করে, তো ঘরে জায়গা থাকে না। তো এরপর আমি জায়গায় আমার একটা ভাবির সাথে আমি থাকি, ওনার সাথে আমার একটা ফিজিক্যাল সম্পর্ক হয়ে যাবে দিন রাত্রে। কত বছর বয়স আপনার? তখন 12-13 হবে, 13-14 হবে, এরকম হবে। এটা কি আপনার? আমারও ইচ্ছে, মানে ভাবির ইচ্ছে। ওকে ওকে। এরপরে হওয়ার পরে তখন থেকে আমি বুঝি যে আসলে ছেলে মেয়েদের ভিতর কি, মানে এই সম্পর্কটা বুঝি, এর আগে বুঝতাম না। ওকে। তো এভাবে চলতে থাকি। ফের পরে প্রায় কয়েকবারই হয় ভাবির সাথে। তো থাকার পরে আমি আর পরে আর আমি দান করতে চাই না, কারণ এটা খারাপ, নিজের কাছেও খারাপ লাগে। পড়ালেখা তো তখনই ছেড়ে দিছি। তো ওইভাবে যাওয়ার পরে আমাদের বাইরে বিয়ে করে, ওনাদের বাড়িতে যাই, অনেক তালতম যায়, অনেক সাথে ওদের সাথে অনেক দুষ্টামি করি, অনেক মস্কারি করি, তো অনেক মশা করি, এগুলোতে ভালো লাগে। এভাবে থাকি, তখন মনে হচ্ছে 15-16 হয়ে যায় বয়স। আর খেলাধুলা করতাম, সবসময় ফুটবল নিয়ে থাকতাম আমি। তখন আমি একটা আমার গ্রামের একটা ছেলের সাথে কাজ করি, ওই ঘোড়ার কাজ, 4 ঘর আছে, ফার্নিচারে কাজ করি। তো এভাবে করি, তো কাজ করে করতে করতে এরকম প্রায় বছর কেটে যায়। তো একদিন আমার বড় ভাই ঢাকায় চাকরি করে, উনি আমার ঢাকা নিয়ে আসবে। হঠাৎ একটু ফ্যামিলি একটু সমস্যা হয়েছে, আমি কাজ কাম করি না, আমার আব্বা আমাকে অনেক বিধান করে, মানে কৃষি কাজ করতে আমি করতে চাই না, আমি খেলাধুলা নিয়ে সবসময় থাকি। তো আমার বাইরে বলে, ভাই আমার বাবা ঢাকা নিয়ে আসে, ঢাকা নিয়ে আসে। ওকে। ঢাকা সিটাং রোড, কাশপুর গাউসিয়ার পাশে, ওইখানে নিয়ে আসে। আনার পরে আমি ওইখানে গার্মেন্টসে আমাকে চাকরিতে ঢুকানোর পরে আমি ওইখানে প্রায় প্রথম মাসে যখন ঢুকি তখন 1200 টাকা বেতন পাই। 1200 টাকা বেতন পাই তখন কিন্তু 1200 টাকা অনেক টাকা। মেসে 1 মাস খাইলে খাওয়া দাওয়া করলে প্রায় দেখা গেছে 800-700 এরকম যাইতো, তখন করতাম। এবার 2-3 মাসে পাইছি প্রায় 1500, 1200, 1400 এরকম। এবার দিন দিন বাড়তে থাকে। তো বাড়তে থাকো, ওইখানে চাকরি করি। করা অবস্থা একটা মেয়ের সাথে আমার মানে জাস্ট ভালো লাগে মেয়েটাকে ভালো লাগে, ওর দিকে আমি তাকাই থাকি, আমার মেশিনে কাজ করি আর ওর দিকে তাকাই থাকি, ও সেম আমার দিকে তাকাই থাকে, আমিও কাজ করি। করতে করতে এভাবে অনেক দিন যায়, প্রায় 400 মাস চলে যায়। যাওয়ার পরে ওরে আমি বলি, অন্য একটা মেয়ে বলি যে আমার ওরে ভালো লাগে, ওকে একটু বলো। তো ও বলার পরে আমাকে বলে যে হ্যাঁ, ও তোমাকে পছন্দ করে, ও তোমাকে চায়। তাই বলি ঠিক আছে, ভালো। তো আমরা দেখা করবো একদিন। তো দেখা করি, এই কাশপুর সাতমহল হলে ছবি দেখবো, শুক্রবার দেখা করবো। তো ছবি দেখতে গেছি, দেখার পরে তো অবাক, আমি আসলে সত্যি আমার মানে ওই দিন আমার অনেক ভালো লাগছে। প্রথম একটা মেয়ের সাথে দেখা করছি, হ্যাঁ এভাবে করতেছি, হ্যাঁ অনেক ভালো লাগে। তো মোটামুটি কথাবার্তা হয়। তো এরপর থেকে আবার অফিসে যাই, আরো বেশি আমি ওর দিকে তাকাই থাকি, ও আমার দিকে তাকাই থাকে, মানে কাজ কি করবো, সারাক্ষণ ওর দিকে থাকি। তো যাই, এভাবে কিছুদিন যায়, প্রায় কিছুদিন পর দেখা করি। মেয়েটার নাম কি ছিল? মেয়েটা ছিল মিনিতা, ওর নাম হচ্ছে মিনিতা। ও শুনে জীবনের গল্প, আচ্ছা, মাঝে মাঝে শুনে। তো ও আমাকে ওদের বাসায় নিয়ে যাইতে বলে, যাওয়ার পর ওর মা দেখে, ওর খালারা দেখে আমাকে। এরকম অনেকদিন যাওয়ার পরে কোরবানির আসে। তো এখন ও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, মানে ও বলতেছে বিয়ে করতাম, আমিও চাচ্ছি, ও চাচ্ছে। তো ও আমাকে বলে, আমি দেখি আর পরে কিছুদিন যাক, আরো কিছুদিন যাক, সম্পর্ক হচ্ছে, চলতেছে, আরো কিছুদিন যাক। তো এরপরে কোরবানিতে চলে আসে। কোরবানিদের পরে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে এরপর আমি চলে আসি ঢাকায়। তো এখানে ভাই একটু কথা আমি করতে ভুলে গেছি। আবার এরপর আমার বড় ভাই আমার বড় যে, উনি আবার ঢাকায় আসে চাকরি করে। আমরা একসাথে 3 ভাই থাকি, 2 ভাই থাকি একসাথে, আর বড় ভাইটা অন্য জায়গায় থাকে। তো উনি আর আমি একসাথে থাকি। তো উনি বেতন পাইতে প্রায় 1500 টাকা, আমিও এরকম পাইতাম 1500-1600 এরকম পাইতাম। তো 2 ভাই একসাথে থাকতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, সবসময় একসাথে থাকতাম। তো উনিও থাকে। এরপরে তো আসার পর আমার সাথে অনেক মানে এমন কাজ করে যাতে আমি বিয়ে করতে বাধ্য হই। কি কাজ করে? কাকে বিয়ে করতে বাধ্য? মানে মিনিতাকে। কি করে ও? মানে মিশে, মানে ও আমাকে ওর কাছে নেয়, ও বাসায় গেলেও আমার সাথে এসে কিস দেয় অনেক, মানে এরভাবে চলে, কিস দিতে থাকে, আমিও দিই। এভাবে নিজের কাছে খুব উত্তেজনা মনে হয়। তো ও আমাকে বলে বিয়ে করার জন্য, আমিও বলি হ্যাঁ ঠিক আছে করবো। তো কিভাবে করবো? তো আপনারা তো রাজি হয়ে তাহলে করেছেন? হ্যাঁ, বাধ্য করার বিষয় না। ওকে। পরে করি, পরে এখন ডেট দিই, হ্যাঁ আমি করবো। তখন 1 বছর চলে যায়, তখন মনে হয় 2004-05 মধ্যে পড়ছে মনে হয় তখন। তো 1 বছর চলে যায়, রোজার ঈদ চলে যায়, কোরবানিদের পরে। এখন আমি ওকে বিয়ে করবো ডিসিশন নিয়ে ফেলছি, বাড়িতে কাউকে বলি নাই। আমি কিন্তু আমার বাড়িতে কাউকে বলি নাই। আমার একটা বন্ধু ছিল ওখানে চাকরি করে, এখানে ওরে বললাম ভাই এরকম স্বপন ভাই, ওনার নাম স্বপন, উনি এখনো আছে সিটাঙে, ঢাকায় আছে, কাজ করে থাকে। তো ওনাকে বললাম যে স্বপন ভাই এরকম আমি তো ওকে পছন্দ করি, এখন ও আমাকে বিয়ে করতে, আমি ওকে বিয়ে করতে চাচ্ছি, এখন কি করবো ভাই? উনি আমাকে বলে পছন্দ হলে করবি, অসুবিধা কি, এটা কোনো খারাপ কি আছে, তোর ভালো লাগছে তুই করে ফেলবি।
ও চাচ্ছে যেহেতু, তো আমি বললাম ঠিক আছে তাহলে আপনি আমার সাথে থাকতে হবে, আমি বিয়ে করবো আপনার আমার সাথে থাকতে হবে। উনি বলে হ্যাঁ ঠিক আছে আমি থাকবো, তুমি যখন করবা আমাকে বলি আমি থাকবো। তো মোটামুটি একটা ডেট দিই, ডেট দেওয়ার পরে কোরবানের বাড়িতে যাই, বাড়ি থেকে আসার পরে একটা ডেট দিই 1 মাস পরে, কোরবানের 1 মাস পরে বিয়ে করবো। তো ডেট দেওয়ার পর এখন আমি এখানে আমার বড় ভাই জানে গেছে ব্যাপারটা যে আমি ওকে বিয়ে করবো, উনি জানতে পারছে, ওর সাথে সম্পর্ক করে ওকে বিয়ে করবো। তখন বিয়ে করেননি আপনি? না এখনো করি নাই, করবো, হ্যাঁ করবো। তো কোরবানের বাড়িতে গেছি, বাড়ি থেকে আসার পরে করবো। তো 1 মাস হয়েছে, বেতন পাইছি, তখন বেতন পাইছি মানে 2500 টাকা বেতন পাইছি। তারপরে আমি ডেট দিছি বিয়ে করবো। তখন স্বপন ভাই বললাম হ্যাঁ স্বপন ভাই এই মাসে বেতন ভাই আমরা বিয়ে করতে যাবো, আপনি আমার সাথে থাকেন। তো কি করতে হবে, কি নিতে হবে, বলে একটা নাকুল নিলে হবে আপাতত, আর তেমন কিছু আপাতত লাগবে না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম মিনিতা তো এখন কি দিতে হবে আমার, তোমাকে বিয়ে করলে তো অনেক কিছু দেয় অনেকে, তখন আমি তো এত কিছু দিতে পারবো না, কারণ আমি চাকরি করি কম টাকা বেতনে, তুমিও করো দেখো। তো বলে আপনার কিছু আনতে হবে না, খালি একটা নাক খুলে নেন, আর কিছু আনতে হবে না। তো আমি স্বপন ভাই নিয়ে বেতন পাওয়ার পরে ভাইয়েরা জানার পর আমি ঠিক আছে আমি বাড়ি চলে যাবো। ভাইয়েরা বলছে তুই এখানে থাকতে পারবি না, তুই বাড়ি চলে যা, কারণ তুই এখানে থাকলে ওকে বিয়ে করবি। আমি বলি হ্যাঁ ঠিক আছে আমি বাড়ি চলে যাবো। তো ভাইয়েরা আমাকে বাড়িতে পাঠা দেয়, একদম স্বপন ভাই বলে স্বপন ভাই চলেন আমি ওকে বিয়ে করবো। তো ভাইয়েরা বাড়িতে জানে যে আমি বাড়ি যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছি ওকে বিয়ে করতে। তো বরফা স্ট্যান্ডে এসে একটা স্বর্ণকার দোকানে গেলাম, যাওয়ার পরে একটা নাক নিলাম। তখন 560 টাকা দিয়েছিলাম, মনে 60 টাকা না 50 টাকা দিয়েছে এরকম হবে। নেওয়ার পরে ওইটা নিয়ে স্বপন ভাই সহ আমি গেলাম। যাওয়ার পরে ওদের বাড়িতে বাসায় গেলাম, যাওয়ার পর ওর বাবা রাজি নেই, ওর বাবা রাজি নেই বলতে হ্যাঁ মিনিতার বাবা রাজি নেই, বিয়ে দিবে না। ওর মা রাজি, মা খালা সবাই রাজি বিয়ে দিবে, কিন্তু ওর বাবা রাজি নেই। বাবা বলতেছে নাই কেউ নাই, গার্জিয়ান নাই, কেউ নাই, ওকে কিভাবে বিয়ে দিবে, কারণ কেউ না থাকলে কিভাবে সম্ভব। তাই বলি কেউ নাই, আমরা দুজন তো রাজি আছি, আর একজন তো আনছি, আমার বন্ধু আসছে, যদি আপনারা দেন দিতে পারেন, না হলে তো আর কিছু করার নাই আমার, কারণ আমি কাউকে আনতে পারবো না, তোর মা দিবেই। তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়। তো রাত্রে প্রায় 12টার দিকে আমাদের বিয়েটা ফোড়ায়। আশেপাশের মানুষ ওর বাবাকে বুঝে টুঝে পাশের রুমের, তখন আমি একটা উকিল বাপ ডাকি একজনকে, যে আমার বিয়েতে উকিল বাপ ছিল, ওনারা অনেক রিকোয়েস্ট করে বিয়েটা ফোড়ানোর পরে ওনারা তো এখানে রাজি সবাই। এখন ওর বাবা, তখন ওর বাবা রাজি নেই, ওর বাবার মন মানুষের তো অন্যরকম, আর ওরা একটু গরিব ছিল। ওর বাবা ওই হাঁড়ি পাতিলের ব্যবসা করে, আচ্ছা এগুলো বলে। তো ওর বাবা রাজি ছিল না, তো বিয়ে হয়ে গেছে। এখন আর কি যাক, আমাদের রাত্রে ওই দিন প্রায় একসাথে আমরা থাকি, রাত্রে 12টা 1টার পরে আমাদেরকে দেয়, 2টার পরে দেয় আমাদেরকে একসাথে একটা রুমের, ওই উকিল বাপের রুমে বারিন্দা একটা রুমের মধ্যে আমাদেরকে একসাথে থাকি আমরা। যাক, তো তখন সব কিছু চলে। এরপরে বিয়ের পরের দিন আমাদেরকে গায়ে হলুদ টলুদ করবে, হলুদ টলুদ আনছে সবাই, ওরও খালারা আসছে, সবাই আসছে। তখন বাবা রাজি এসে সবকিছু আনি, মানে কাপড় চোপড় কিনছে, আমিও আমার লাগে কিনছে, ওর জন্য কিনছে। তখন মানে একটা অনুষ্ঠানিক মতো করছে, হলুদ টলুদ দিয়ে গোসল টোসল করা একসাথে এখান করছে। তো এইভাবে চলে কিছুদিন থাকার পরে একদিক দিয়ে আমার ভাইয়া তো খবর পাই গেছে আমি ওকে বিয়ে করে ফেলছি, বাড়িতে আমি যাই নাই। তো ভাইয়া আর আমাকে খোঁজ করে না, কো বিয়ে করছে ওরা পরে থাক, ওরা আমরা তোর করবো না। তো আমি আসলে বিয়েটা করছি আমার থেকে, আমি অন্য কারোবার বলি, বাবা মা কাউকে বলি না বাড়িতে। তো বিয়ে করার পরে থাকি এখানে, ওদের বাড়ির বাসায় থাকি, ওদের বাসাতেই থাকি, পাশে ওদের বাসার সামনে একটা বাসা নিয়ে আমরা ওইখানে আমরা থাকি। তো চাকরি করি দুজন এসে একসাথে, ওর মা রান্না করে, আমরা দুজন চাকরি করি, এইভাবে চলে। চলতে চলতে প্রায় 6 মাস 7 মাসের মতো চলে। রোজারিতে আসে, তখন রোজারিতে আমি কি করি, ওকে বলছি দেখো আমি তো বাড়িতে যাবো। তো এর ফাঁকে আমি আবার আমার ভাইয়ের সাথে একটু যোগাযোগ করছিলাম, বড় ভাইয়ের সাথে, যে ভাই আমি বাড়িতে যাবো কিনা, আপনারা তো জানেন সব, এটা তোর ব্যাপার, তুই বাড়ি যাবি না যাবি তোর ব্যাপার, তুই যাইলে আসতে পারস না নাই। তো আমি কি করছি, এটা চিন্তা করলাম যে আসলে বিয়েটা করছি, কাউকে বললাম না, কোনো কিছু হইলো না, কি করলাম। আর ওদের মানে বিয়ের আগে একরকম দেখছি, ওদের ফ্যামিলিটা বিয়ের পর অন্যরকম দেখি, আমার তো ভালো লাগে না। মানে আমরা হইলাম অনেক ভালো ফ্যামিলি, আমি এলাম আসলে ভাইয়া কি জানেন, আমি গ্রামের মধ্যে, আমরা তখন অনেক ভালো ফ্যামিলি ছিলাম, মধ্যবিত্ত আর কি। তো আমাদের কোনো কিছু অভাব ছিল না, অনেক সম্পদ ছিল। তো আমি চাই এখন চিন্তা, এগুলো মনে মনে চিন্তা করি, বিয়ের পরে 6-7 মাস হয়ে গেছে। আর ওর বাবা তো হাঁড়ি পাতিলের ব্যবসা করে, আমার তো ভালো লাগতো না যে ওর বাবা এত নর্মাল কাজ করে, আর আমার ভাইয়েরা বিদেশে, আমাদের সম্পদের অভাব নাই। বিয়ের আগে জানতেন না আপনি? জানতাম, তখন তো জানতাম না আসলে, তখন ওই চিন্তাটা ছিল না মাথায়, তখন কিন্তু ওই ফিলগুলো হতো না। হ্যাঁ সেটাই তো করে ফেলার পরে এখন চিন্তা করতেছি এগুলো আসলে কি করলাম। আমি তো বাড়িতে বিয়ে করলে আর ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারতাম, নিজে একটা আইটেম করতেছি। তো এমনি ওর দিকটা ঠিক আছে, ও খুব সুন্দর, ওকে আমি কখনো করতে পারি। তোর বাবা একটু অন্যরকম, বাবা জুয়া খেলে, পারে এসে ওর মা ঘরে আসলে রাত্রে ওর মারে এইগুলো আমার ভালো লাগতো না। আর ওর বোন হয়েছে মানে 5টা, 1 ভাই, তো আমার এগুলো ভালো লাগতো না, বেশি গ্যাদারিং হয়ে যেত, আমার কাছে কেমন যেন অন্যরকম লাগতো। তো আমি রোজারিতে একটা ডিসিশন নিই, যে ডিসিশনটা হয়েছে যে আমি ওকে বলি চলো আমরা আমাদের বাড়ি যাবো তোমাদের নিয়ে। তো আমি ওকে, ও রেডি হয়েছে, সব কেনাকাটা করছি আমরা ঈদের সময়, বেতন পাওয়ার পরে এখন বাড়ি যাবো ঈদের 2 দিন 3 দিন আগে। তো আমি কি করি, আমার কাপড় চুলগুলো আমি আলাদা রাখি, আমার একটা আলাদা ব্যাগে রাখি, ওরগুলো আলাদা রাখে। ওর বললাম যে তোমারগুলো তুমি আলাদা রাখো, আমারগুলো আমার ব্যাগে আলাদা রাখো। আমার মনে আছে অন্য চিন্তা, আমি ওকে গাড়ির স্ট্যান্ডে রেখে আমি চলে যাবো, মানে আপনি পালিয়ে যাবেন? হ্যাঁ, কারণ ও তো আমার বাড়ির ঠিকানা জানে না, আমি চলে যাবো, ও এভাবে থাকবে মিন্তিকে রেখে আপনি পালিয়ে যাবেন। তো ও তো অনেক খুশি, ও শ্বশুর বাড়ি যাবে, অনেক
সাজগোজ করে বেরোয়েছি আমি, আমার তখন আর এই ফিলিংসটা নাই যে ওকে নিয়ে আমি বাড়ি যাবো, কারণ ওদের এগুলো আমার ভালো লাগে না। ও মাঝে মাঝে ওর বাবা এসে ওর মারে, এগুলো আমার খুব দেখতে খুব খারাপ লাগতো। প্রায় 2-1 দিন পর দেখি ওর মারে ওর বাবা, ওর মানে একটা অশান্তি সৃষ্টি ওদের বাসায়, এগুলো আমার ভালো লাগতো না। পরে আমি এটা ডিসিশন নিই, পরে আমি বাড়ি চলে যাই, একা ওদের রাখি। কিভাবে কি করেন এটা? করি যে যখন বাসা থেকে বের হই তখন আমি আগে থাকি, ওর ভাই ছোট ভাইয়ের সাথে, ও আসে ওর ভাইয়া উগে দিবে আর কি বাজার স্ট্যান্ড পর্যন্ত, সিটাং রোড একটু নিচেই। তো আমি তাড়াতাড়ি করে হেঁটে চলে আসি, ও আস্তে আস্তে পিছিয়ে আসে। তো আমি তাড়াতাড়ি করে হেঁটে আসি, একটা মোড় আছে, মোড় দিয়ে ঘুরে আমি বাজার ভিতরে ঢুকে যাই, ও আমাকে আর পায় না। তো আমি চট করে উঠে সিটাং রোড মেন রোডে আসিয়ে একটা সিটিং গাড়ি তুলি, সায়দাবাদ চলে যায়। সায়দাবাদ যাওয়ার পর সায়দাবাদ থেকে আমি একটা গাড়ি তুলি, আমাদের কুমিল্লার তখন বিশ্ব রোডের গাড়ি ছিল, অনেক গাড়ি থাকে, এগুলোতে একটা তুলি চলে যায়। যাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে তো তখন কাউকে বলি না বাড়িতে, সবাই এমনি আমার ভাইয়া জানতো, ভাইয়া বলছে বাড়িতে আমি বিয়ে করছি, কিন্তু আমি যাই অস্বীকার করছি যে আমি বিয়ে করি না। কিন্তু এটার জন্য ওনাকে সাজিয়ে নিয়ে ঘর থেকে বের হতে হবে কি কারণ? আপনি তো দিনের বেলা যে কোনো সময় আপনার বাড়িতে না, তখন আমি পারতেছি না যাওয়ার জন্য, ও আমাকে যাই দিবে না একা বাড়িতে। না, সেটা তো অন্য হিসাব। আপনি তো যদি ওর কাছ থেকে পালাতেই চান, হ্যাঁ, তাহলে তো আপনি দিনের বেলা যে কোনো সময় ওর সামনে না থাকলে আপনি বাড়ি চলে আসতে পারেন। হ্যাঁ পারতাম, কিন্তু ওই সময় গেলে তো আমি কাপড় চড়ে নিয়ে বেরোতে পারবো না। ও ওকে, এমনকি আমার জিনিসপাতি কিছু আছে, এগুলো তো নিয়ে বেরোতে পারবো না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর এগুলো নিয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে যাই। বাড়িতে যাই, আমাকে অনেকে বলে, আমার মা বলে, বাবা বলে যে তুই কি ওইখানে বিয়ে করছিস, আসলো কি? আমি না মা, আমি বিয়ে করি নাই, আমি এমনিতে এক জায়গায় ছিলাম, পরে চলে আসছি ওইখান থেকে। আমি ওইখানে অস্বীকার চাই সবাই কাছে, তখন ওরা বুঝতে পারে, বিশ্বাস করে আমাকে যে বিয়ে করি নাই। তো তখন আমার বাবা একটু অসুস্থ, কিছুদিন যাওয়ার পরে তখন আমার বাবা আমাকে বলতেছে আমি তোকে বিয়ে করাবো বাড়িতে, যেহেতু সবাই টাকা বিয়ে করছিস বলতেছে, তুই যেহেতু বলতেছিস না, তো আমি বাড়িতে তোকে বিয়ে প্রমাণ স্বরূপ আসলে একটু দেখি কি অবস্থা। হ্যাঁ, তো বাবা মেয়ে দেখে, আর এমনিতে উনি একটু অসুস্থ, তো অনেক জায়গায় দেখে, আমাকেও দেখায়, আমি পছন্দ করি না। তা আমার তো ভিতরে একটা ভয়, না এত তাড়াতাড়ি করবো না, আমি ওকে করছি, এবং ওর সাথে আমার 7-8 মাসের সম্পর্ক ছিল। তো আসলে ভাই ওর সাথে আমি 7-8 মাস সম্পর্ক ছিল, কখনো ও আমাকে মন থেকে কখনো কষ্ট দেয় নাই, একটা কথা বলে নাই জোর করে, যে মানে কখনো আমাকে এরকম কিছু বলে নাই যে আমি কষ্ট পাইছি, এইভাবে আমার সাথে ছিল। তো এগুলো মনে হইতো যে আসলে ও আমার সাথে কখনো কিছু করে না, আমি ওকে ভেবে রাখি আসলাম, কি করে ভালো করে নেই, নিজের সবসময় নিজের মনে নিতেন করতো। তারপর বাবা আমাকে দেখে, মেয়ে দেখে, তো একটা মেয়ে দেখে ওনাকে, উনি দেখে আমাদের বাড়ির থেকে একটু দূরে, 1-2 কিলো দূরে। তো আমাকে বলো তুই দেখে, আমি না আমি দেখবো না, আপনি যেহেতু দেখছেন আমার দেখার কি আছে। ওকে, তো এদিক দিয়ে আবার আমার বড় ভাই ঢাকা থাকে, তো ওনাকে কিন্তু এরা যাই ডিস্টার্ব করে যে আপনার ভাই বিয়ে করছে, আমার ভাই কোনো আমি জানি না, আপনারা দিচ্ছেন, আমি কিভাবে জানবো, আমি জানি না। তখন উনি আমার সবার বড়, তখন তো ফোন ছিল না, বাড়িতে যোগাযোগ হইতো না। তো বাড়িতে যাওয়ার পর বাবা মেয়ে দেখে, এরপর আমি দেখি না, পরে যে দেখেন আপনি যদি দেখছেন, হ্যাঁ 2-4 জন নিয়ে যাবো, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করে আমরা এইভাবে যাবো। তখন আমি আমার তালতো ভাইয়ের গাড়িতে থাকতাম, মানে বাড়িতে যাওয়ার পরে আমার তালতোর একটা গাড়ি আছে, বড় ভাইয়ের সম্বন্ধে মাইক্রো আছে, ওর সাথে গাড়িটাই মুছতাম, ওর সাথে থাকতাম, খাওয়া দাওয়া ওদের সাথে করতাম, ঢাকায় আসতাম, এয়ারপোর্টে বানাতে থাকতাম, গাড়ি চালানি শিখবো। তখন তার চাকরি করি না, গাড়ি চালানি শিখবো, মাইক্রো চালাবো। তো ওর সাথে থাকি, গাড়ি চালাই, এবারে যাই ওদের বাড়িতে যাবো, মেয়ে দেখতে যাবো, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করে একবার চলে আসবো। তো আমার বাবার লগে নাকি কথা হয়েছে, যে ছেলেরা মুখ চারি করছে, ওই ছেলেটা কিছু, ওরা কিছু যদি পছন্দ হয় আমাদের তাহলে টাকা দিবে, ওই টাকা দিয়ে হাজানি কিনে ওই দিনে বিয়ে করে চলে আসবো একসাথে। তা আমরা প্রায় 5-6 জন যাই, আর আমরা তালতোর গাড়িটার বলি যে তালতো যেহেতু আমরা যাচ্ছি, আপনি আমাকে দিয়ে আসেন, গাড়ি দিয়ে আসেন। আমরা যাই, গাড়ি দিয়ে যাই, তারপরে ওনারা আমাদেরকে আপ্যায়ন করে, খানা টানা দেয়, নাস্তা দেয়, কিন্তু মেয়ে দেখে না। আমরা বারবার বলি মেয়ে দেখানোর জন্য, ওনারা মেয়ে দেখে না, ওনারা মেয়ে দেখাবে না। তো আমরা গেছি সেই 2টার পরে, 2টার পর যাওয়ার পর আমাদের নাস্তা দেওয়ার পরে আমরা ভাত খাইছি, ভাত খাওয়ার পর আমরা ঘুরতেছি, তারপর আমাদেরকে মেয়ে দেখাচ্ছে না, আমরা মেয়ে দেখতে চাচ্ছি, আমাদের মেয়ে দেখাচ্ছে না। তো ওনারা দেখাবে না, ওনারা বলছে আরো পরে মেয়েরা আমরা এক জায়গায় গেছে আসতেছে। তো এরকম করতে করতে ওনারা প্রায় রাত্রে 10টা বাজে ফেলছে, 10টা-11টা বাজে ফেলছে। তখন আমার ডাকিনি, মেয়েটা দেখাইছে, কিন্তু আমি দেখে তো অবাক হয়ে গেছি, এটা কি, আমার বাবা কি মেয়ে দেখলো আমার জন্য। মেয়েটার তখন না হলেও বয়স 30 পার হবে, আর আমার বয়স তখন মনে হয় 17-18 এরকম হবে। তো আমি দেখে কি করবো, আমি দেখে অবাক হয়ে গেছি, কিভাবে সম্ভব, আমি কিভাবে বিয়ে করবো? না আমি বিয়ে করবো না। আমি ডাইরেক্ট আইসাই বলছি যে আমি বিয়ে করতে পারবো না, কেন, ও আমার পছন্দ হয় না। তো যখন আমার গার্জিয়ানরা ওনাদেরকে বলছে যে ওরা ছেলে তো পছন্দ হয় না, বিয়ে করবে না, ওইখানে ওরা একটা মানে উত্তেজনা শুরু করছে, আমাদেরকে মারধর করবে এরকম শুরু করছে, না বিয়ে করতে হবে, আপনি আসছেন বিয়ে করবেন না, এটা কোন কথা? তো আমি বলি যে না আমার পছন্দ হয় না, আমার কথা ছিল যে পছন্দ হলে বিয়ে করবো, না হলে করবো না। তো ওনারা বলে যে আপনারা আসছেন বিয়ে করতে, আপনারা বলছেন বিয়ে করবেন, আসছেন বিয়ে করতেই হবে। তো এখানে একটা মানে গোলমাল সৃষ্টি হয়। আচ্ছা, তো সাথে আমার ভাবি যায় 2টা, বড় ভাবি 2জন যায়। তো ওনারা মানে অনেক কথাবার্তা বলছে আপনারা যদি বিয়ে না করেন আপনার ভাবি ঘরে আমরা এই করবো সেই করবো। তো এর মধ্যে আমার গার্জিয়ানগুলো একটু ভয় পায় যে আসলে গাড়িটাই নিয়ে গেছি আমরা, যদি ভাঙচুর করে, এগুলো তখন করতে করতে প্রায় এরপর আমার একটা ফুয়াতো ভাই ছিল, ও আবার আমাদের পাশের গ্রামের আর একজনের, উনি আবার খুব প্রভাবশালী, মানে পয়সাওয়ালা ধনী, তো ওর হচ্ছে ভাগ্নি, আমার ফুয়াতো ভাইয়ের লোক ওনার লোক সম্পর্ক আছে ভালো। তো উনি ওরা ফোন করছে, দেখেন এরকম আমরা তো এখানে আসছি, এখন
আমরা মেয়ে আগে দেখে গেছে, পছন্দ হয়েছে, এখন তো আসার পর ওনারা মেয়ে আরেকটা দেখাইছে, এখন তো ছেলের পছন্দ হয় না, ছেলে বিয়ে করবে না, এখন ওনারা তো এখানে গ্যাঞ্জাম করতেছে, মারধর করবে। তো উনি বলতেছে আমরা কি করবো, আপনি বিয়ে করতে আসেন, বিয়ে করতে হবে। তারপরে মানতেছে না, ওই লোকটা বুঝাচ্ছে, তারপরে এরা মানতেছে না, বিয়ে করতেই হবে, আসছেন কেন, বিয়ে করতে হবে। তো এরকম করতে করতে রাত্রে প্রায় 3টা-4টা বাজে যায়, বার্গেনিং করতে করতে। এ ফাঁকে আমি সুযোগ পাচ্ছি না যে পলাবো, এখন পলাইলেও আবার ওনারা 3-4 জন আমার ফিস আশেপাশে ঘুরতেছে। তো কি করবো, আর এখন খুব কষ্ট ছিল, ওই দিন কষ্ট পাইছিলাম। যাক, রাত্রে 4টা বাজে, এখন আর কিছু করার নেই। আমার লোকগুলাও লাস্টে করতেছে বিয়ে করতে হবে, নাহলে তোমরা জানো আমরা জানি না, আমরা চলে যাচ্ছি। আমার লোক আমার সাথে যারা গেছে ওরাও তখন ওদের পক্ষে গেছে। একজন ছিল আমার বড় ভাই শ্বশুর, আরও আছে গ্রামের 2-3 জন। তো আমার গ্রামের শ্বশুর, আমার তাহলে যেটা বড় ভাই শ্বশুর, উনি একটু বেশি দান করছে, যেটা সত্য এটাই। তো আমি আর বলি নাই কিছু। যাক, রাতে 4টা বাজে বিয়ে পড়াইছে, বিয়ে পড়ানোর পরে কেউ নাই, শুধু আমাকে রেখে চলে আসছে সবাই। ওই বাড়িতে আমাকে একা রেখে সবাই চলে আসছে। কিন্তু আমি কি করলাম, আমি আসলাম এভাবে, কত আনন্দ ছিল, সবাই মিলে মেয়ে পছন্দ হবে, বিয়ে করবো। কিন্তু কি হলো এর ভিতরে, নিজের কাছে খুব খারাপ লাগতেছে। তখন আর আমাকে কিছু বলে নাই, ওনারা বিয়ে পড়ে ওনারা চলে আসছে। আসার পর আমি ওখানে ছিলাম। তো ওই দিন আমাকে ওর সাথে দেখা দেয়নি। পরের দিন একসাথে আমাদেরকে দিছে। তো আমি ওকে দেখি, তো আমার কোনো তেন নেই, আমি ওর সাথে কি করবো, কোনো প্লিস না ওর প্রতি আমার। কি সেটা মানে স্বামী স্ত্রী হিসাবে 500 একটা আছে না, 500 রাতের একটা মানে ফিলিংস বলতে আপনার যে বিয়েটা হলো আপনার সেই মহিলার প্রতি আপনার কোনো ফিলিংস নেই? না। তো আপনি দেখার পরে কেমন লাগতেছিল বিষয়টা? থাকে না মেয়েটার চেহারা সুন্দর কিনা, বা আপনার না পছন্দই না, একদম কালো, আর দাঁতগুলো এমন বাইরে রয়েছে, দাঁতের পছন্দই হয়নি, ওর দিকে তাকাইতে ইচ্ছে করে না আমার। তো আমি আর কিছু বলি নাই। বুঝতে পারছি ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2-তে। আমরা কথা না বাড়িয়ে আকাশের কাছে আবারও ফিরছি। আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আকাশ, যেখানটায় আমরা ছিলাম ভালো লাগছিল না, তারপর পরে আমি ওর সাথে আমার একসাথে দেয় দিনে, তারপর আমার তোর প্রতি কোনো প্লিস নেই, আমি ওর সাথে তাকাই না মুখের দিকে, কি দিবে। তো রুম একটা ভিতরে ঢুকে দিচ্ছে দুজনকে। তারপরে ওখানে কিছুক্ষণ টাকা ছিলাম, প্রায় 4-5 ঘন্টা একসাথে ছিলাম। আমি ওর সাথে কোনো কথা বলিনি, আমি মন খারাপ করে বসেছি। ও আমার গায়ের উপর আসে, আমি ওর সাথে ফালাই ধাক্কা দিলে, কি বললাম আমি। তো এইভাবে যায়, যাওয়ার পরে পরের দিন আমার সাথে হয়, স্বামী স্ত্রী যা হওয়ার পরে তারপর আমার মন থেকে হয়নি। এরপরে এইভাবে 2 দিন যায়, যাওয়ার পর আমার মনে একটা ভয়, কি করলাম আমি এখানে পারবো না, এভাবে সম্ভব না, ওকে নিয়ে আমি কিভাবে সংসার করবো। তো আমি একটা চিন্তা করি কি করবো। এরপর আমি ওনাদেরকে বলে আমাদের বাড়িতে, ওনারা যাইতে দিবে না। আমি বলি না, আমি বাড়ি যাবো। এটাকে আপনারা জোর করে আমাকে বিয়ে করে দিলেন, এখন আমাকে বাড়ি যেতে দিবেন না, এটা কোন কথা। পরে আমি 3-4 দিন 5 দিন 4-5 দিন থাকার পরে আমি বাড়িতে যাই। যাওয়ার পরে এখন আমার তো গ্রামের মানে ভাবি টাবি, ওনারা ভাবি আছে, বাড়ির প্রতিবেশী অনেকে আছে, আত্মীয়স্বজন। বলতে তুই কি করলি, এভাবে আমাদেরকে নিলি, এভাবে বিয়ে করলি, এর একটা মেয়ে হলো, মানে অনেকে অনেক কথাবার্তা বলে আমাকে। তো আমার নিজের কাছে এমনিতে আমার নিজের কাছে খুব খারাপ লাগে, কি করলাম আমি, প্রতিটা মুহূর্তে টেনশন করতেছি কি করবো। পরে আমি চিন্তা করি, এগুলো তো শুনছি সবাই যা বলে এগুলো শুনিও কি করবো, আর কিছু করার নেই। পরে নিজে একটা চিন্তা করি, আমি চিটাং যাবো বলতে আমার একটা কাকা আছে, ওনার মেয়ের সাথে আমি যখন ঢাকায় থাকতাম তখন মাঝে মাঝে কথা বলতাম। তো ওনারা চিটাং ক্যান্টনমেন্টে থাকে, কাকা চাকরি করে ক্যান্টনমেন্ট ড্রাইভার, তো ওনার সাথে ওইখানে থাকতো। তো ওনার ছোটো মেয়ের সাথে আমি একটু কথা বলতাম মাঝে মাঝে, ওর মা আমাকে দিত কথা বলতে, তো কথা বলতো, তখন ফোন ছিল, তখন ফোনে কথা বলতাম। যখন বিয়েটা করি এরপর আমি কোথায় যাবো, কারণ বাড়িতে থাকতে পারবো না, আর ওর সাথে আমি থাকতে পারবো না। তখন আমি সিটাং চলে যাই। সিটাং ওনাকে বলে বাড়িতে পালিয়ে শাশুড়ি বললাম, শাশি আমি তো সিটাং আসতে চাচ্ছি, এখন কি বলেন। মিন্তির কি হলো এই মুহূর্তে? মেয়েটার সাথে আমার যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই। তো এরপর আমি সিটাং যাব, কিভাবে যাবো এখন। একদিন ব্যাগে কিছু কাপড় চোপড় নিয়ে বাজারে একটা রাখি এসছি, আমাদের বাড়ি থেকে 2 কিলো দূরে বাজারে একটা আমার যে একটা ছেলের সাথে রাখি এসছি। তো আমাকে আর এরকম কিছু বলতো না, রাখি চলে আসছে। এরপর আমি বাড়ি থেকে একদিন পলাইছি, যাই ব্যাগটা নিয়ে চলে গেছি সিটাং। তখন আমি বুঝতাম না সিটাং, এমনিতে সবাই বলতো সিটাং একটা ভাষা আছে, সিটাংয়ের ভাষা বুঝতাম না। তখন গেলাম যে মা সব আমাদের মতো কথাবার্তা বলে, তখন আমি কিন্তু কখনো সিটাং যাই, প্রথম আমার সিটাং যাওয়া। এরপরে যাওয়ার পর চাচি মনে হয় আমি যাওয়ার পরে খুব আন্তরিকতা দেখাইতো, মানে আগে ফোনে কত রিকোয়েস্ট করতো, আসো বাবা আসো, অনেক খুশি হইতো কথা ফোন দিলে, ওর মেয়েটাও। কিন্তু যাওয়ার পরে যখন গেছি তখন ঠিক ছিল, খুব একটা মানে কি করবে না করবে আমার জন্য পাগল হয়ে গেছে। এরপরে যখন আমার মনে হয় আমার বাবির সাথে শুনছে, বা আমার শাশি আবার বাবির সাথে অনেক কথা হয়েছে, বাবি মানে বলছে এর মতো বাড়িতে একটা বিয়ে করে গেছে, এই অবস্থা, এটা মানে বলছে, তখন আমি অনুভব করে নিছি। না হলে ওনার সাথে উনি আমার সাথে প্রথম দিন এভাবে কথা বলতেছে, আর দ্বিতীয় দিন এভাবে কেন ব্যবহার করতেছে, মানে কথাবার্তা বলে না, কিছু করে না, কথাই বলে না, কেউ কথা বলে। তো আমি নিজে বুঝতে পারলাম যে না, ওনারা হয়তো জানিয়ে গেছে এই ঘটনা, এই জন্য আমার সাথে কথা বলতে চাচ্ছে না। আমি চিন্তা করলাম কি করবো, তো এখানেও থাকতে পারবো না, কই যাবো। তো আমি বের হলাম একদিন, ওইখানে অলঙ্কার চাইলাম,
তো গেলাম যে আশেপাশে মানুষের জিজ্ঞাসা করলাম এখানে মার্কেটটা কোন জায়গায়, একটা আছে অলংকার, বাইজিদ আর নিউ মার্কেট। তো আমি অলংকার গেলাম, চিনি না তখন কিছু, জিগে মানুষ অলংকার গেলাম। যাওয়ার পরে 2 দিন গেলাম। প্রথম দিন গেছি, কারোর সাথে কোনো দেখা হয় না। চাইছিলাম কারোর সাথে যোগাযোগ করে যদি একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে পারি, আমি তো গার্মেন্টসের কাজ জানি, তো হয় নাই। প্রথম দিন গেছি, ঘুরে আবার চলে আসছি। পরের দিন গেলাম, যাওয়ার পর আমাদের পাশের গ্রামে একটা ছেলে, আমাদের গ্রামেরই, তো ওর হঠাৎ ওর সাথে দেখার পরে আবার বলতেছে যে তুই এখানে করতে আসছিস? এখানে আসছি, আমি ওই কাকার পাশে আসছিলাম ক্যান্ডেলম্যান, এখানে থেকে এখন আসলাম এখানে ঘুরতে। আসলো কোথাও যদি একটা থাকার ব্যবস্থা পাইতাম, আমি এটা চাকরি নিয়ে যাবো আর কি এখানে। তো বলে ও তোর তো স্বাস্থ্য একটা আছে নিমতলা বিশ্ব রোড। তো আমাকে বলতেছে তোর স্বাস্থ্য কাছে দেখা, কি বলছিস? ওই গ্রামের একটা ছেলে, মানে ওরে অলংকার যাই পাইলাম, ওকে, ওইখানে সাথে দেখার পর আমাকে আমার একটা স্বাস্থ্য কাছে নিয়ে যাও। স্বাস্থ্য ভাইটা আমার বাড়িতে বিয়ে করছিল, ও একটা মানে ফলাই ওর বাবা মার ইচ্ছার বিরুদ্ধে, কারো একটা মেয়ে, তো ওইখানে নিয়ে গার্মেন্টস চাকরি করবো, উনি টায়ারের কাজ করে, ওইখানে থাকে। তো আমার ওইখানে নিয়ে গেলো। নেওয়ার পর আমি বললাম ভাই মহসিন ভাই, ম্যাডাম আমার তো আমি আসছি, এখন আসছিলাম কাকার বাসায়, ওনারা তো একটু কথাবার্তা ভালো লাগতেছে না, এই জন্য আমি চলে আসবো। এখন আমার একটা থাকার ব্যবস্থা করে দিবেন, আর আমি দেখি কিছু একটা কাজ কাম ব্যবস্থা করে নিব। তো উনি আমাকে বললো ঠিক আছে, আমার লগে থাকতে পারে, আমরা এক সময় থাকি, আমরা 2 জন, আর তুই নিচে ঘুমাইতে পারবি। আমি ঘুমাইলাম, গেলাম সব কিছু নিয়ে করে শাশুড়ি আসলাম। শাশুড়ি আমি চলে যাচ্ছি, কোথায় দেখি বাড়িতে চলে যাবো, তাই কথা বলে চলে আসলাম। আসার পর ওর লগে থাকলাম, ওনাদের এখানে থাকলাম কিছুদিন। আমি যে কাজ করছি ঢাকায়, সিটাঙে একটা ফ্যাক্টরি আছে ওইখানে, তো ওইখানে একটা ফ্যাক্টরি আছে, ওটা অনেক দূরে। আমি যেখানে থাকি আমার বাইরের কাছে, এখান থেকে অনেক দূরে। তো ওইখানে গেলাম, যাওয়ার পর দেখলাম যে কই চাকরি বাকরি হয় না, নিবে না। তারপরেও গেলাম, যাওয়ার পর আমাকে বলছে স্যার একদিন পর আসেন, তাহলে লোক নিবে। এরপরে গেলাম, পরের দিন গেলাম, চাকরি হইলো। এখন থাকবো কোথায়, থাকার তো জায়গা নাই। তো ওইখানে ঘুরলাম, ঘুরে দেখলাম কোথাও একটা রুম পাই না। তো একটা ছেলের সাথে হঠাৎ পরিচয় হলো, ভাই এরকম ওই অফিসেরই, অফিস চাকরি, ভাই আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিবেন, আমি এখানে নতুন চাকরি নিয়েছি, গ্রাম থেকে নতুন আসছি। তো উনি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেয়। ওইখানে 700 টাকা না 800 টাকা ভাড়া, 2 জন থাকবো, 400 করে দিতে থাকি তো কিছুদিন করার পরে ভালো লাগে না, ফ্যাক্টরিটাতে কাজ কাম ভালো, ফ্যাক্টরি শেষ করবো। একটা ফ্যাক্টরিতে নিলাম, নেওয়ার পরে থাকে ওই ফ্যাক্টরিতে নিলাম, ওইখানে অফারটা চাকরি নিলাম। বেতন দিচ্ছে আমার 2200 টাকা বেতন ধরে, 2200 টাকা বেতন চাকরি করে কিছু 2 মাস 3 মাস করার পরে আমাকে ওইখানে সুপারভাইজার বানায়, মানে লাইন চালানোর বেতন, লাইন চিপ বানায় সুপারভাইজার বানানোর পর আমি ওইখানে থাকি। তো সুপারভাইজারি করি। হঠাৎ একটা মেয়ের সাথে আমার খুব দেখতে অনেক ভালো লাগে মেয়েটা, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। তো ও আমাকে আমার দিকে চাই থাকে, আমি ওর দিকে চাই থাকি, কাজ করি, সারাক্ষণ ওর দিকে চাই থাকি, ও আমার দিকে চাই থাকে। এভাবে থাকতে হঠাৎ একদিন একটা মেয়ের বলি, এরমের মুখে তোমার ভালো লাগে, এখন তুই একটু বলে দে না। তো আবার ওরা বলে যে হ্যাঁ আমারও ভালো লাগে। তো যাক সম্পর্ক হয়, একদিন ঘুরতে বেরোই, বেরোর পরে যাই, ওইখানে একটা পার্ক আছে শিশু পার্ক, ওইখানে যাই, বসে কথাবার্তা বলি, বলার পরে আসার পরে এইভাবে চলে। ওদিকে চাই থাকি, অফিসে আসলে ও আমার দিকে চেয়ে থাকে, আমি ওদিকে চেয়ে থাকি। এভাবে থাকতে অনেকদিন যায়। যাওয়ার পরে যদি ওরা বলি না আমি অ্যাবসেন্ট করবো, ও আমার সাথে অ্যাবসেন্ট করবে, মানে ইচ্ছে করি, আমি অ্যাবসেন্ট করি, ও অ্যাবসেন্ট করে থাকে। আর আমি অ্যাবসেন্ট করলে অ্যাবসেন্ট করে, তো বলে আমার ভালো লাগে না, আমি আপনার নাই, আমি কিভাবে যাবো বুঝি, আমি যাই না। তো এরকম চলে, ওর সাথে আমার সম্পর্ক চলে, যাওয়ার সময় একসাথে যাই, আসার সময় একসাথে আসি, এভাবে চলে। তো হঠাৎ একদিন অ্যাবসেন্ট করি, আমার বাসায় চলে আসে। আমার বাসাটা হয়েছে আবার ওই ফ্যামিলি, নিচে হইলে ফ্যামিলি বাসা, উপরে হইলে বেচালা বাসা। আচ্ছা, কে আসে আপনার ওই বাসায়? ওইখানে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। এই সেকেন্ড ওয়াইফ থাকা অবস্থায়? হ্যাঁ, সেকেন্ড ফার্স্ট ওয়াইফের সাথে তখন আপনার ডিভোর্স না, হয়নি? এখনো কথাবার্তা হয় না, ডিভোর্স হয় নাই। না, ডিভোর্স হয়েছে যখন সেকেন্ড বিয়ে করতেছি, তখন ওনারা আমার একটা কাগজ ওরাই পাঠিয়ে দিয়েছে? না, ওনারা কাজিয়ে তখন আবার আমাকে বলে যে আপনি ও তো ঢাকায় বিয়ে করছে, এই জন্য আমরা এখানে বিয়ে করাবো না। তো একটা লিখিত একটা তালাক না, মানে ওইটা নিয়ে থাকে। তো ওইখানে যাওয়ার পর ও আমি একদিন অ্যাবসেন্ট করলাম, ও আমার বাসায় চলে আসছে। বাসায় আসার পর নিয়ে ও আমার সাথে ফিজিক্যালি হয়। এখানে কি প্রেমের সম্পর্ক হওয়ার আগে আপনার শারীরিক সম্পর্ক? না, প্রেমের সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, এটার নাম কি ছিল? মেয়েটার নাম হালিমা। হ্যাঁ। তো ওর সাথে হওয়ার পরে আমার বাসায় চলে আসে। ও সারাদিন আমার বাসায় থাকে, বিকালবেলা চলে যায়। বিকালবেলা মানে আমার রুমমেট আসার আগে চলে যায়। তো সেরকম কয়েকবার আসে। আসার পর আমি আসলে জিনিসটা ভালো দেখলাম না। ও আমাকে কিছু বললে আমার বাসায় চলে আসে, আমার সাথে এভাবে রিলেশন হয়, সেটা তো নিজের কাছে খারাপ লাগে। কেউ দেখে ফেললে আমার সমস্যা। ফ্যামিলি বাসা তো এই জন্য কেউ এতটা ফলো করতো না। তো উপরে বেসালা বাসা, নিচে ফ্যামিলি বাসা, এই জন্য পরে এরকম কয়েকবার আসে, বাসায় থাকে সারাদিন, পাকশাক করে খাই, সারাদিন শুয়ে থাকি একসাথে, যেগুলি সম্পর্ক হয়। তো বিকেল আবার চলে যায়। এরকম থাকার পর একদিন হঠাৎ করে বললাম যে দেখ এরকম আমার বাবা তো আমার বাড়িতে মেয়ে ঠিক করছে, আমি বিয়ে করবো। আমি বাড়িতে যাচ্ছি, বৃহস্পতিবার যাচ্ছি বাড়িতে, বিয়ে করবো, কালকে আমার বিয়ে। হঠাৎ আমার বাবা আমার ফোন করছে। তো আর আমাকে তুই করে না, ওই দিনেই বিয়ে করে ফেলে আরেকটা ছেলে। আমি শুধু বললাম আর কি যে ও আমার সাথে সরে যায়। ওকে, মানে আমার মনের সাথে একদিন থাকি আসলে হয়তো বলে যাবে আমাকে, রাইট। তাহলে ওর লগে আর আমার এতেনটা হবে না। ওকে, মানে আপনি চাচ্ছিলেন না তাকে বিয়ে করতে? হ্যাঁ, এটাই। তো আমার সাথে এভাবে বাসায় থাকে, হয়তো অন্য ছেলের সাথে এভাবে থাকছে, সেই জন্য আমি আর এতটা ইদান করি না। তো আরেকটা ছেলেকে বিয়ে করে, মানে ওয়েট, আপনার চিন্তা হলো যে আপনার সঙ্গে মিশছে, মানে এভাবে অন্য কোনো ছেলের সঙ্গে নিশ্চয়ই মিশেছে। ওকে, তো আমি চলে আসি। আসার পর যাই, এরপর 3-4 দিন পর যাই। যারপর শুনি যে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে। 3-4 দিনের মধ্যে সে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে? ওই দিনেই বৃহস্পতিবারে বিয়ে করে ফেলছে আরেকটা ছেলেকে।
ইন্টারেস্টিং। তো আমি মনে মনে বলি যে আসলে মেয়েটা আসলে ভালো ছিল না, না হলে এভাবে আমার সাথে করে নাই, মনে মনে আচ্ছা বলতেছি। আপনিও তো ভালো না, তাহলে আরেকটা মেয়ের ভালো হবে এটা এক্সপেক্ট কিভাবে করেন? আসলে আমি তখন বুঝতাম না। ন্যাচারালি যেটা ফিল সেটাই বলছে ও, সেটাই হয়। আমরা যতই খারাপ হই না কেন আমরা এক্সপেক্ট করি আমাদের জীবনে ভালো কেউ আসবে। হ্যাঁ, এটাই। যাই হোক বলেন। তো কারণ আমি বাড়িতে তো যে একটা মেয়ের সাথে বিয়ে করছি ওটা আমার পছন্দ না, এই জন্য আমি চাইছিলাম যে আরেকটা মেয়েকে বিয়ে করে যদি থাকতে পারি ভালো, এটাই চাইছিলাম, এটাই। আসলে হয় নাই। পরে যাওয়ার পরে 3-4 দিন পরে শুনি যে বিয়ে করে ফেলছে, অন্য জায়গায় ফিরিপুর চলে গেছে। ফিরিপুরটা একটু দূরে আমাদের এখান থেকে, ওটা হলো অক্সিজেন এলাকা, চট্টগ্রাম অক্সিজেন এলাকা, ওইখান থেকে একটু দূরে। তো ওইখানে চলে যায়, আমি যে আবার চাকরি করি। আরো কিছুদিন পরে আরেকটা মেয়ের সাথে আমার মিশি, ওই মেয়েটাকে আমার ভালো লাগে। তো ও হয়েছিল ওই সুগার, মানে ইস্যু আনে গার্মেন্টসের বডিগুলো, ইস্যু এক জায়গা থেকে আরেক জায়গায় আনে এই সুগার। তো ভালো লাগে, ওদের বাড়িতে কুমিল্লা, আমাদের বাড়িতে কুমিল্লা। তো এভাবে চলার পর ও বলে আমার ভালো লাগে, আমি বলি ওর ভালো লাগে। পরে যার সঙ্গে চলছেন তাকেই ভালো লাগছে। হ্যাঁ, এভাবে চলতে থাকে। তো ওকে। ও একদিন বাসা আমাকে নেয়, বাসা নেয়, ওর মাকে বলে যে আমি একটা ছেলে পছন্দ করি, ওকে বাসা আনতে চাচ্ছি, আপনি যদি বলেন তো নিব। তো ওর মা বলে আমাকে নেয়, একদিন শুক্রবার নেওয়ার পরে আমরা এক প্লেটে ভাত খেতেছি না, ওর মার সামনে। ওর মা কিছু বলে নেই। আমি অবাক হয়েছি, এই মেয়েটা আমাকে এত ভালোবাসে, ও এক প্লেটে আমাকে খাওয়াই দিচ্ছে ভাত, মার সামনেও আমাকে খাওয়াই দিচ্ছে ভাত। তো খাই, Interesting. ওইখানে থাকি, প্রায় সারাদিন থাকি। বিকেলবেলা ও আমার সাথে, মানে ও আবার এতটা মিশতো না, একটু দূরে দূরে থাকতো। আমাকে তো খাওয়া দাওয়া করলাম, করার পর মা বলতেছে, ও বলতেছে যে আপনি আমাকে বিয়ে করতে হবে। আমি কয়দিনের ভিতরে? আপনি আমাকে 1 সপ্তাহের ভিতরে বিয়ে করতে হবে। ও বাবা, আমি বললাম না, কিভাবে সম্ভব? 1 সপ্তাহের ভিতরে আমি তোমাকে বিয়ে করবো? সম্ভব না, কারণ আমার ভিতরে তো একটা ভয় আছে। আমি তো বিয়ে করছি, ওরা আমি কিভাবে 1 সপ্তাহের ভিতরে বিয়ে করবো? চিন্তা করতে হবে, দেখতে হবে। তোর মা বলেন, দেখো বাবা, যেহেতু ও তোমাকে পছন্দ করো, তুমি ওর পছন্দ করো, হ্যাঁ আমি তোমাকে 1 বছর সময় নিলাম, তুমি 1 বছর পরে আমি তোমাকে বিয়ে দিব ওর সাথে। এটা ওর মা বললো? ও মা বললো কি? ও বলে না, আপনাকে 1 সপ্তাহের ভিতরে বিয়ে করতে হবে। তো মা আমাকে বলে যে বাবা না, ওকে আমরা ম্যানেজ করে নিবো, তুমি ওর সাথে কথা বলো, সব মিশো, সমস্যা নাই, আমরা 1 বছর অপেক্ষা করো, এরপর আমরা বিয়ে করবো। তো ও চলে বিয়ে, আমি চলে যাই, আসি। আসার পর ও আমাকে বলে আপনাকে বিয়ে করবেন 1 সপ্তাহের ভিতরে? আমি না ভাই, তোমার মা কি বলছে তুমি বুঝো নাই, আমার মা যেটা বলছে আমি এটা মানতে রাজি, আর কিছু না। বলে না, তাহলে আমি বিয়ে করে ফেলবো। তো ও এরপরে 2 দিন পরে ও আবার নাই, ও হাওয়াই গেছে, ও কোথায় চলে গেছে কোথায়। পরে আমি শুনলাম ওর মা আবার আমার বাসায় চলে আসছে। Okay. ম্যাডাম, ও তো ওর তো পাচ্ছি না, ও তোমার সাথে কোথায় আছে কিনা? তোমার সাথে আছে কিনা, তুমি কি বিয়ে করছো কিনা, আমি তো টেনশন আছে। আমি বলি না, আমি কেন, আমি তো আপনাকে কথা দিচ্ছি আমি 1 বছর পর বিয়ে করবো, এখন কেন করবো? তো চলে যায়। পরে শুনলাম যে ওই তখন ভোটার আইডি কার্ড, নতুন ভোটার আইডি কার্ড করে প্রথম। আচ্ছা। তখন ভোটার আইডি কার্ড করতে গেছে, যখন এই ছবিটা উঠেছে, ওই ছেলেটার নাম্বারটা নিয়ে গেছে, ওই ছেলেটার সাথে তোর রিলেশন আছে, তো ওকে বিয়ে করে, ওই ছেলেটাকে বিয়ে করে। পরে শুনি যে এরপরে ওকে বিয়ে করে। তো আমি আর করে শেষ। এরপরে এদিকটা আমার বাড়িতে আমাদের একটা খবর আসে, আমার খবর দেয়, ফোন দেওয়ার পরে বলে যে এরকম তোর ওয়াইফ তো প্রেগনেন্ট, তুই বাড়িতে এখন ওকে তো আনতে হবে, যে তুই যাই হোক ও তো তোর বউ, এখন ওকে তো আনতে হবে। তখন 1 বছর কিন্তু আমার সাথে যোগাযোগ নাই, প্রায় 7-8 মাস হলো কোনো যোগাযোগ নেই, বাড়িতে যায়নি। তখন গেলাম, এখন আমার বাবা আমার অনেক রিকোয়েস্ট করতেছে, দিক দিয়ে আব্বা অসুস্থ, অনেক অসুস্থ, আব্বা চোখে দেখে না, হাঁটতে পারে না, তেমন একটা হুঁশ নেই। তো আমাকে অনেক রিকোয়েস্ট করে, আমি চিন্তা করলাম কি করবো আর, এখন যেহেতু একটা বাচ্চা হচ্ছে, এখন কি করার পর বাড়িতে গেলাম, ওটা আনলাম, আনার পরে 2-4 দিন বাড়িতে থাকলাম। তবে আমি কিন্তু ওর সাথে কথা বলতাম না তেমন একটা, ওর মুখের দিকে কখনো আমি তাকাই নেবে, বিশ্বাস করবেন। কেন তাকাননি? ওর মুখের দিকে তাকাইতে আমার ভালো লাগে না, আমি কখনো মুখ সামনে পড়লে আমি নিচের দিকে তাকাই থাকতাম, ও আমার দিকে তাকাইতে, এরকম কি বাবা আমার দিকে তাকাইলে আমি অন্য দিকে তাকাই থাকতাম, ওর মুখের দিকে কোনো তাকাইতে আমার ভালো লাগতো না। তো গেলাম, যাওয়ার পর এখন আমার বাবা বলতেছে চল আমরা যাবো, যাইয়া ও আমার আব্বার লোক, আমার আমার পাশের বাড়ি একটা বয়স্ক মুরব্বী আছে, উনি সবাই গেলাম, যে ওনারা 10,000 টাকা দিছে, ওটা নিয়ে মাদার টাদার করলাম, মাদার টাদার করে ওকে নিয়ে আসলাম, আনার পর আমাদের বাড়িতে থাকবে, কয়দিন থাকবে। তো আমিও 2 দিন থাকি, আমি চলে গেছি, তেমন একটা কথাবার্তা হয় না, কিছু হয় না, ও তো অসুস্থ। এরপরে আমি যাই চিটাং চলে যাই, যাওয়ার পরে হঠাৎ আমার বড় ভাই আমাকে ফোন দেয়, আমাদের বাড়িতে একটা ঠিকানা একটা আসছে, ওই থানা থেকে একটা চিঠি আসছে, যে এরকম ঢাকা থেকে আপনাদের একটা কেস হয়েছে, আপনারা কেস হয়েছে? হ্যাঁ, ঢাকা থেকে ওই যে মিনিতে একটা কেস, মিনিতে কেস করছে, ওই ফার্স্ট ওয়াইফ ও কেস করছে ঢাকা থেকে, এখন খাজিরা দিতে হবে। তো এখন আমরা তো অবাক হয়ে গেছি, আমার বড় ভাইয়ের নামও দিচ্ছে, আমার নামে, বড় ভাইয়ের নামে, আমার বাবার নামে, আমার আরেকটা ভাইয়ের নামে, উনি থাকে বিদেশে। আচ্ছা। তো এখন হাজিরা দিতে হবে, এখন আমি কি করবো? এখন আমার বড় ভাই তো আমাকে বলতে, তুই কি করলি, এখন এগুলো করতে হবে, আমরা জীবনে কখনো থানা কেসের কোনো কাছে যাই নাই, কি করলি, যাক এখন কিছু তো করার না, হাজিরা দিতে হবে। যাক গেলাম, ওদের বাসায় গেলাম, আগে বাসায় গেলাম, যাওয়ার পরে ও তো আমাকে দেখে অবাক, আপনি কিভাবে আসছেন আমার কাছে, এইভাবে রেখে গেছেন, এখন আসছেন কিভাবে মিনিটা? ওকে। ও দেখে আমাকে অবাক কতদিন হয়েছে। পরে এটা? এটা প্রায় 2 বছর পরে। 2 বছর পরে। ওকে। তো ও তো আমাকে দেখে অবাক, আপনি কিভাবে আসছেন এখানে, আপনি আমাকে এভাবে রেখে গেছেন, এখন কিভাবে আসলেন? তাই বলে দেখো আমি ভুল করছি, ক্ষমা করা যায় না। পরে ও মেনে নেয়, ওর বাবা মানে না, ওর মা বাবা মানে না, ওরা তো কেস করছে, ওরা জানছে যে কেস করছে, এই জন্য গেছি আমরা, কিন্তু ওদেরকে আমরা বুঝতে দিই, আমি বলি না আমি এমনিতেই আসছি তোমার কাছে। তো এখন ও যাক, ওরা মেনে নেয়, প্রথম মেনে নেওয়ার পরে ওর সাথে আমার খুব সম্পর্ক চলে। তো পরে জানি যে এরকম কেসে হাজিরা দিতে হবে, পরে বললাম যে এরকম আপনাদের কেসটা করছেন, ভালো করছেন, ওরা কেস করবো না, তোমার কোনো যোগাযোগ নাই, তুমি বিয়ে করে এভাবে রেখে গেছো, আমরা কি করবো? তো এখন হাজিরা দিতে হবে। তো হাজিরা দিতে যাবো, হাজিরা এখনো ডেট আসে না, আর পর আসবে। এখন আমার বড় ভাইয়ের সাথে ওরা একটা ডিসকাস করতেছে যে কি করবেন, এখন কি আপনারা কি করতে চাচ্ছেন? তো ওনারা বলতেছে না আমরা আপনাদের বাড়িতে যাবো আগে, এরপর আমরা দেখি কি করতে পারি।
আপনি তো মামলার ভয়ে গেছেন আসলে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে মামলার ভয়ে গেছি, কারণ কখনো মামলার একটা ভয়টা পাইতাম না, যে কি এগুলো ভিতর জেলখানা কি জানতাম না কখনো। তো আমার মামলার ভয়ে গেছি। আর তবে তখন ওর কাছে যাওয়ার পরে আমি আর ভয়টাই নাই, মানে এখন আমি বাস্তবে ওকে নিয়ে সংসার করতে চাচ্ছি। তখন আমার অন্য একটাই ফিলিংস চলে আসছে যে না, এখন থেকে আমি ওকে নিয়ে সংসার করবো। Okay. ওইভাবে আমি গেছি, বাস্তবে কিন্তু আমি ওইভাবে গেছি, কিন্তু ওরা এটা বুঝতে পারে নাই, ও বুঝতে পারে নাই। ফর ওর বাবা দিবে না, ওর বাবা মানতে রাজি না, ওর বাবা বলতেছে না এটা হবে না। তো অনেক লোকজন বসছে, ওর দু খালুরা, ওরা আবার খালুরা থাকে সিটাং রোডে 2-3 জন, ওরা সবাই এখানে বসছে, একদিন সালিশ বসছে সবাই মিলে, এখন আপনারা কি করবেন? ও আমার ভাই বলতেছে না, এটা আপনারা যেটা বলেন আমরা এটাই করতে রাজি আছি, সমস্যা নেই, আপনারা কি করতে চাচ্ছেন? তো ওনারা বলতেছে দেখি আমরা চিন্তা ভাবনা করে দেখি। তো ওকে জিজ্ঞাসা করলো তুমি কি চাও? মিনিতা বলতেছে না, আমার স্বামীর সাথে আমি থাকবো, কি করার আছে এখানে? আমার স্বামী বলতে? আমি ওর স্বামী না, ওকে ও আমি স্বামীর সাথে থাকবো আর কি, এখানে কি Okay. করার, কি সালিশ বসবে? ওকে, ও আশাও আমাকে নিয়ে থাকবে। মানে কেস তুলে ফেলবেন? হ্যাঁ, তুলবে না, মানে এটা পরে দেখবে। এখন Okay. এভাবে পরে থাকার পরে ওর গার্জিয়ান সবাই সালিশের মধ্যে বসতেছে, তুমি আসলে কি চাও? ও বলতেছে আমি আমার স্বামীর সাথে চলে যাবো, তো আমি ওকে নিয়ে যাবো। তো অনেকদিন সালিশে বসার পরে ওর বাবা বলতেছে যদি তুই এখন চলে যাস, একদিন রাত্রে 12টা বাজে, তখন আমার কাছে টাকা ছিল না, ওর বাবা সালিশের মধ্যে বলতে তুমি যদি যাও এখন এখান থেকে চলে যাবে, আর আমাদের কাছে আসবে না, আর যদি না যাও তাহলে আমরা কেস করছি, কেস নিয়ে মামলা চলতে থাকবে। তো বলে না, আমি আমার স্বামীর সাথে চলে যাবো। তো আমার পকেটে তখন টাকা ছিল না, আমার সিটাং থেকে ঢাকা থেকে সিটাং যাইতে নর্মালি 300-250 টাকা, তখন 250 বাড়িতে যেটা বিয়ে দিল ওটা কই? ওটা তো বাড়িতে আছে, ওই বাড়িতেই আছে ও already? বাড়িতে আছে অলরেডি। তো এখন ও কিছু করার নাই, কেসের ডরে তো যাইতে হবে, কারণ সবাই নামে কেস করছে। তো ও আমাকে আমার সাথে চলে যাবে, কিছু নেই নাই, ও শুধু 2-3 টাকা কাপড় নিয়ে ও আমার সাথে চলে আসছে, ওর বাবার কথার কারণে। বাবা বলতেছে যে তুমি যদি চলে যাবো না সাথে, একবার চলে যাও, আর আমাদের কাছে আসবে না। তো বলছে হ্যাঁ আমি চলে যাবো। তো ওকে নিয়ে আমি যেখানে টাকা সিটাং থাকি ওখানে নিয়ে যাবো। আমার ভাইকে বললাম ভাই হ্যাঁ ঠিক আছে, আমি ওকে নিয়ে যাবো। ওই সময় আপনার প্ল্যান কি? কারণ বাড়িতে তো বউ একটা আছে, ওখানে কি করবেন? ভবিষ্যৎ আমার প্ল্যান প্ল্যান ছিল যে আমি আসলে ওকে নিয়ে থাকবো, আর ওকে যেভাবে ডিফিউজ করে যেভাবে একটা মেয়ে করে দিব বাড়িটা। হ্যাঁ, তখন কিন্তু বাড়িতে একটা মেয়ে হয়, তখন বাড়িতে অলরেডি মেয়ে হয়ে একটা গেছে? মেয়ে হয়ে গেছে, হ্যাঁ। তো তখন ওরা আবার আমাদের বাড়িতে যায়, ওর মা আর ওর বাবা আমাদের বাড়িতে যায়। তো বাড়িতে যাওয়ার পরে ওরা দেখে দিবি আমি মিনিদারি নিয়ে চলে আসছি, বুঝছেন? মিনিদারি নিয়ে আমি সিটাং চলে গেছি, আমার ভাইয়ের কাছে থেকে 500 টাকা নিয়ে আমি ওই দিন নাইটে চলে গেছি সিটাঙে যাওয়ার পরে ওরা নিয়ে আমি সিটাং থাকি। এর ফাঁকে ওরা আমার ঠিকানা নিয়ে আমাদের বাড়িতে যায়, আমার বড় ভাইয়ের সাথে যায়, আমি হ্যাঁ ঠিক আছে আমরা এটা আপোষ করবো, আপনাদের বাড়িতে যাবো, আমার বাড়িতে যাই দেখবো, বাড়ি ঘর দেখে আসে, এরপর আমরা একটা আপোষ করবো। পরে এখন আমরা তো কি করবো, একটা ভয়। তখন আমার ওই দ্বিতীয় ওয়াইফটা কিন্তু আমাদের বাড়িতে ছিল না, ওদের বাড়িতে ছিল, তখন অসুস্থ বেবি হয়েছে। তো বাড়িতে যাওয়ার পরে আমার ভাইয়া কিন্তু ওদেরকে ভাইয়ের কথা হয়েছে যে ওরা যাতে বুঝতে না পারে আমি দ্বিতীয় বিয়ে করছি, এভাবে ওদেরকে বাড়িতে দেখাইয়ে নিয়ে আসবে। কিন্তু ওরা আবার চালাকি করে বাড়িতে যাওয়ার পর আমার ভাবিদের থেকে আমার ভাবিদের নাম্বার নিয়ে আসছে, আনি পরে চলে আসার পর ওনাদের সাথে কথাবার্তা বলে এটা একটু ঝামেলা করতে চাইছে। পরে বলতেছে ও তো বিয়ে করছে, আবার বাড়িতে এসে আপনার কি বলতেছে? হ্যাঁ ও বিয়ে করছে, ওর মেয়েও আছে একটা। তো ওরা তো আরো ফায়ার হয়ে গেছে ওরা। তখন মিনিতাকে ফোন দিল, আমি মিনিতা তো আমার কাছে সিটাঙে, মিনিতাকে ফোন দিল তুমি তাড়াতাড়ি বাড়ি এখানে আসো, তোমার সাথে কথা আছে। কেন? আমি নিশ্চয়ই আমি অফিস করতেছি, এখন কিভাবে যাবো, 1 সপ্তাহ হয় না এখনো, কিভাবে ছুটি নিবো? ও বলতেছে না, আমার বাবা মা বলছে আমি যাইতে হবে, আপনি যাবেন কিনা সেটা বলেন, নইলে আমি চলে যাবো একা। তুমি কিভাবে যাবে? আমি আমাকে রেখে কিভাবে যাবে? বলে না আমি যাবো। পরে কি করার, বৃহস্পতিবার রাত্রে উঠলাম গাড়িতে, অফিসে একটু মিথ্যা কথা বলে, আমার বাবা অসুস্থ কথা বলে উঠলাম, চলে আসলাম সিটাং ঢাকা আসলাম। আসার পর ওদের বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর ওর মা বাবা এটা বলছে আমি বাড়িতে বিয়ে করছি ওকে, ওর মত পাল্টে গেছে, ও আমার সাথে মিশতেছে না। কিন্তু ভাইয়া সিটাং কি মিশতেছে না? হ্যাঁ মিনিতা যখন ওকে বলছে যে আমি বাড়িতে বিয়ে করছি একটা, আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না, ও মানে ওর মতো চলতেছে। আর আমার সাথে গরম, আমার সাথে রাগ হয়ে গেছে, কথা বলবে না আমার সাথে, আপনি চলে যান, আপনি হলে আমি দেখবো কি করতে পারি এসে, আপনি কেন দ্বিতীয় বিয়ে করলেন আমাকে রেখে? আমাকে দেখো আমি ভুল করছি, এখন আমি তোমাকে নিয়ে থাকতে চাচ্ছি, তুমি বিশ্বাস করো আমাকে। কিন্তু ও বুঝতে চায় না, ওটা কখনো বুঝতে চায় না। পরে এখন কি করবো, ওর বাবা মা আমার বড় ভাই ডাকলো যে এখন আপনারা কি করবেন, এখন কি করতে চাচ্ছেন? বলে ঠিক আছে আপনারা আসেন, আমরা এটা ভাঙি ফেলবো। কিভাবে ভাঙবেন? হ্যাঁ আপনারা টাকা নিয়ে আসেন, আমরা এটা ভাঙি ফেলবো। পরে এখন ভাঙবো যে কিভাবে ভাঙবো, ওনারা বলতেছে আপনারা যেভাবে ভাঙেন আমরা এভাবে মারি। আমার ভাইয়ের কথা হচ্ছে, আমার ভাই বলতেছে এখন কি করবে? আমাকে ভাই ওরা যদি ভাঙি ফেলতে চায় তারা কি করবো, ভাঙি ফেলবো। কে ভাঙবে বলে? ডিভোর্সের কথা বলছে ওদের ফ্যামিলি, মানে মেয়ে তার বাবা মা বলতে চাচ্ছে যে আপনারা সবাই আসেন, বসি আমরা একটা মিট করবো। মিনিতি বাবা মা বলতেছে হ্যাঁ। ওকে। তো আমার বড় ভাই বলতেছে এখন কি করবি, তো যেগুলো করলি জায়গায় জায়গায় এগুলো করতেছিস, এখন কি করবি? ভাইয়েরা সবাই আমার সাথে রাগ, কেউ আমার সাথে আমার একটা কথাবার্তা বলতে চাচ্ছে না ভাইয়েরা। তো ভাই বলা আছে ঠিক আছে আমরা যাই দেখি কি বলে। পরে গেলাম, যাওয়ার পর ওরা বলতেছে আপনারা কিভাবে ভাঙবেন? পরে আপনার ভাইয়ের লোক কেমন জানি ওর বাবার সাথে কথা হয়, 30,000 টাকা দিলে ওনারা ডিভোর্স করে ফেলবে, আর কিছু রাখবে না। তো ভাই বলে হ্যাঁ ওনারা বলছে কথা যে 30,000 টাকা দিলে ওরা ডিভোর্স করে উড়ে নিবে। তো আমি বলি ভাই আর বিশ্বাস হয় না, আমি তখন সিটাঙে, তো আমার বিশ্বাস হয় না, কারণ এটা ওরা কেস করছে, হয়তো অন্য কোনো প্ল্যান করতেছে ওরা। তো আমি ভাইয়ার বললাম ভাইয়া বুঝতে চাই না, ওরাই বলছে 30,000 টাকা দিলে ওরা এটা উঠে ফেলবো, রিটার্ন করে ফেলবো, ডিসকাস করে ফেলবো। তো আমি বললাম ঠিক আছে আপনি যেহেতু বলছেন আসেন। পরে আমি সিটাং থেকে নাইটে আসছি ঢাকা, উনি তো এখানে ঢাকায় থাকে, উনি বরফা থাকে বড় ভাই। আসলাম, আসার পরে রাত্রে 8টা-9টার দিকে একসাথে গেলাম, যাওয়ার পরেই ওদের বাড়িতে ঢুকবো, মানে বাসার সামনে আসছি, তখন একটা মোটরসাইকেল একটা লোক এসে আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে। তখন আমরা কিন্তু বুঝতাম না যে এরকম করবো ওরা,
আমার তো হ্যান্ডকাপ লাগাই ফেলছে, লাগাই আমার ওদের রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে আমার 2-3টা থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় দিকে এগুলো করো, জায়গায় জায়গায় বিয়ে করো। কে বলতো, কে তারপর? পুলিশ ওসি। আচ্ছা, তো তারপরে মানে আসার লগে লগে আমার ভাইয়া তো বলছে যে ওরা ডিফেন্স উড়ে করবে, 30,000 আসার টাকা লগে লগে পুলিশ? পুলিশ মানে ওর মোটরসাইকেলে দাঁড়িয়ে রয়েছে, তো রিক্সাতে দোকানের সামনে নামছি, বাসার সামনে আইসে লগে লগে আমার হাতে হ্যান্ডকাপ লাগাই ফেলছে। তো আমি আর কি করবো, তখন আমার তো শরীর কাঁপতেছে ভয়ে, কি করলাম, কেন আসলাম, ওরা আমি বিশ্বাস, ওর সাথে আবার আসার আগে কথা বলছি, দেখো আমি কি আসবো, তুমি বললো আমি আসবো না, কারণ আমার ভয় হচ্ছে। তো বলে না, আপনি আমাকে বিশ্বাস করেন, আমি যত কিছু হোক আমি আপনার সাথে থাকবো। তো আমারও ওর সাথেও আমি আমার অনেক পছন্দ, এখনো ওকে আমি পছন্দ করি। তো বলে আসেন, আসলাম, আসার পরে আমাকে হ্যান্ডকাপ লাগে বাসা নিল, 2-3টা ওসি 2-3টা থাপ্পড় দিলে আমাকে। তারপর দেখেন মারবেন না, আমাকে গ্রেপ্তার করছেন, ঠিক আছে নিয়ে যান, কিন্তু গায়ে হাত দিবেন না। পরে ওর দুলাভাইরা, ওর খালুরা আমাকে অনেক গরম, আমার হাতটা আমার বড় ভাই তখন চলে যায়, আমাকে যখন ধরে ফেলছে বড় ভাই চলে যায় লগে লগে, বড় ভাই চলে যায় সিরিয়াঙ্কুর দাঁড়িয়ে থাকে, তখন তো টাকা আছে 30,000 মতো ওনার পকেটে। জি। তো ওরা ওদের রুমে নিয়ে আমাকে হাত পনেরোটা বেঁধে হিসের দিকে সের মধ্যে বসে রাখে, আর গালবাড়ি থাপ্পড় দিয়েছে 3-4টা ওসি। তো আমি বসে থাকি কি করবো, পরে ওইখান থেকে মিনিটার বললাম, দেখো তুমি তো এটা কাজ করছো, ভালো করছো, আপনার এটা ভালো করছেন, ওর বাবা আমার বলতেছি আপনার এই কাজটা কেন করলেন, হ্যাঁ আপনার যেভাবে একটা বসে সবাই মিলে একটা কয় না, এটাই তোমার শাস্তি, এবার জেলখানায় যাও, জেলখানায় যাই, জেলের মজা বুঝো, এরপরে দেখবো কি করা যায়। ফলে ও তো উনি আমার মোটরসাইকেল ফিসে করে নিয়ে সিরিয়াঙ্কুর কাছে, ওনার বললাম দেখেন স্যার আপনার কিছু টাকা দিয়ে আমাকে ছেড়ে দেন। ডাইরেক্ট ওসিরে বললাম, হ্যাঁ দিতে পারবি, 50,000 টাকা দিতে পারবি, না ভাই আমরা গরিব মানুষ, এত টাকা কোথেকে দিব, আপনি আমি 10,000 টাকা দিব, আপনাকে ছেড়ে দেন। পরে উনি কথায় 30,000 টাকা পর্যন্ত আসে, কিন্তু 30,000 টাকা আমি দিনে। আর ভাই বলে না, 30,000 টাকা কেন ওকে দিব, ঠিক আছে তুই থানাতে, আমরা দেখবো কি করতে পারো ওরা। পরে আমাকে নিয়ে যায় থানায়, না পরে কোর্টে চালান করে দেয়, পরের দিন চালান করে দেয়, নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যায়, ওইখানে রাখে। পরের দিন মিনিতে আর ওর আম্মা আমাকে দেখতে যায় 2 দিন পরে, তখনও আমি ওকে বলছি, দেখো তুমি আমাকে এখান থেকে ছেড়ে নাও, তুমি যাও, আমি তা শুনবো, কিন্তু ও শুনে না, ওর মতোই চলে। পরে এখন আমি তো জেলের ভিতরে, পরে একদিন হাজিরা, 7 দিন পর কোর্টে উঠেছে, উঠানোর পরে আমার বড় ভাই সহ গেছে সবাই হাজিরা, তখন বড় ভাইও অ্যারেস্ট করে ফেলে। বড় ভাই কোর্ট থেকে? হ্যাঁ কোর্ট থেকে বড় ভাইরা অ্যারেস্ট করে, পরে বড় ভাইরা জেলে ঢুকে যায়, তো ভাইও আমার একই পাশাপাশি রূপে থাকি। পরে আসলে অনেক খারাপ লাগছিল তখন আমার জন্য, আমার বড় ভাই জেল কাটতে হচ্ছে, তো অনেক কষ্ট করছে বড় ভাই। তো জেলে দুজন থাকি। পরে জেল তো আসলে ভাই বুঝতাম না কিরকম, কিছু নিতে পারি নাই, লগে টাকা ছিল সব জমা দিতে হয় গেটে, বেলটাও রাখি দেয় গেটে, কখনো জানতাম না যে জেল এরকম। পরে যাই ভিতরে নিয়ে যায়, নেওয়ার পরে জেলখানায় তো ভাই যেরকম, এখানে আসলে যা দেখলাম যাইয়া, এখানে শুধু একমাত্র মেয়ে পাওয়া যায় না, সবকিছু পাওয়া যায়, গাঁজা কক্স মদ নেশা জাতীয় যত কিছু সবকিছু পাওয়া যায়। আর ওইখানে একটা জিনিস কি, সুন্দর ছেলে টেলে দেখলে ওরা কিছু লোক আছে কিনে নিয়ে যায়, ওদের সাথে মানে মেলামেশা করার জন্য, ছেলেরা সাথে যায়। তো ওইখানে আমি গেছি, এখন আমার তো নিয়ে গেছে আরেকটা ছেলে, আমি তো দেখতে সুন্দর, আমাকে নিয়ে গেছে আরেকজনের কাছে, এক রুমে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওই ছেলেরাগুলো আমাকে নিয়ে ওদের সাথে রাখে, ওদের সাথে খাওয়ায়, বলে টাকা ঢুকে কত আনছো, কয় টাকা আছে অ্যাকাউন্টে। আমি কই দেখ আমার কাছে টাকা ঢুকে নেই ভাই, আমার মনে 200-300 টাকা আছে মানি ব্যাগ, ওইগুলা জমা দিছে, 200-300 টাকা আছে, কয় 300 টাকা আমাকে দিয়ে দে, তুই আমাদের সাথে থাকবি, ভালোভাবে থাকতে পারবি, ভালোভাবে খাইতে পারবি। ওরা নাকি কয়তি, ওরা মানে একটা ওয়ার্ডের দায়িত্বে থাকে। তো ওরা 2-3 দিন আমাকে খুব আদর করে, খাওয়া দাওয়া ভালো করে আর থাকি। পরে 2-3 দিন পর জানে টাকা থাকে না, তখন অন্য জায়গায় ছেড়ে দিয়ে দেয়, কিছু নাই, খালি একটা কম্বল দেয়, এক কম্বল একটা নিয়ে শুয়ে থাকতে হয়। আর মশার কামড়, সকাল 6টা বাজে ছাড়ি দেয়, আবার সন্ধ্যার আগে ভিতরে ঢুকে তালা মারি দেয়। তো বসে থাকি, অনেকের সাথে পরিচয় জেলখানায়। তো এরপর বড় ভাই টাকা নিয়ে যায়, বড় ভাই সাথে টাকা থাকে 1,000 টাকা, কিন্তু টাকা কিছু ঢুকাইতে দেয় না, বড় ভাই কেমন সালাই করে নিয়ে যায়, পরে উনি আমাকে 500 টাকা দিয়ে দেয়, আর 500 টাকা ওনার কাছে রাখে। তো আমি কি করি, স্যান্ডেল গেঞ্জির ভিতরে ওই বটমটা নিচে দিয়ে একটাই থাকে, ওই ভিতরে সিকন করে ঢুকে রাখি। তো এবার থাকে 4-5 দিন থাকার পরে কোনো রকম থাকি আর কি। তো খুব কষ্ট মনে হয়, নিজেকে একদম একা মনে হয়, এর ভিতরেও কিচ্ছু নাই, অনেক লোক। তো বসে থাকি সারাদিন মাঠের মধ্যে, আর দুপুরবেলা একবার ঢুকে তালা দিয়ে দিব 1 ঘন্টা, আবার বিকালবেলা তালা দিয়ে দিব ঢুকে থাকতো। এখানে একটা পাতলা কম্বল আছে, এই কম্বলটা বিছাই, এইভাবে থাকতে হয়, আর কিছু নাই। মশার কামড় তো আছে। খাওয়া দাওয়া দেয়, সকালবেলা দেয় না মনে হয়, দুপুরবেলা একটা রুটি দেয়, আর একদিন দেয়, ওগুলো খাওয়া যায় না ভাইয়া, ভাতটা এগুলো খাওয়া যায় না। হোটেলে টাকা ছিল 300 টাকা, ওইটা দিয়ে আমি দোকান থেকে ফুরি নিতাম, ফুরি নিয়ে খাইতাম। ওইখানে একটা কার্ড দেয়, ওই কার্ড দিয়ে ফুরি কিনে খাওয়া যায়। আচ্ছা, এদিকে তো মেনদের জন্য আপনি জেলে ঢুকলেন, আর আপনার বাসায় যে ওয়াইফ, যেটা আপনার ফ্যামিলি থেকে, তখন এরা এটা জানে না, ওর নাম কি? ওর নাম ছিল সালমা, ও কিন্তু এটা জানে না, ও তখন জানে না ঘটনা, তখন এটা জানে না, ঘটনাটা এখন জানে না। ফ্যামিলি মেম্বাররা ইনভলভ হয়ে যাচ্ছে, ফ্যামিলি মেম্বাররা জেলে চলে যাচ্ছে, তখনও জানে, তখন জানছে, মানে যখন বড় বাড়ি ঢুকেছে, তখন বাড়িতে একটা সবাই জানাজানি হয়েছে। তখন ও তো এমনিতেই ওর কোন রকম স্বামী থাকলে হয়েছে, ও তো বিয়ে হয় না, ওর অনেক বছর হয়ে গেছে, বুঝলেন না, ওর বিয়ে হয়েছে, ওর স্বামী থাকলে হয়েছে, ছাড়াই তো নিবে আমাকে, যেহেতু বড় ভাই ঢুকছে, এদিকে সবাই তো রেডি আছে টাকা ঢুকা নিয়ে ছাড়াবে। তো আমাদের 8 দিন পর আমাদের হাজিরা আছে, ওই দিন হয়তো যাবি না এরকম বলছে। পরে মিনিতা দেখতে আসছে আমাকে, আমি দেখো মিনিতা তুমি যাই করছো, তুমি আমাকে বের করে নাও, আমার বাইকে ছাড়িয়ে দাও, আমার ভাই আমার জন্য ভাই জেল কাটতেছে, ভাই জীবনে কোনো ভুল কাজ করে নাই, ভাই নিজে কখনো কারো 1 টাকা খায় নাই, উনি 1
1 টাকা খাইছি। আমি এত ভালো মানে কারোর সাথে 2 কথা বলবে না, আমার বড় ভাই এরকম, কারোর সাথে 2 কথা বলবে না। আমাদের ফ্যামিলিটা এরকম, আমার মা বাবা এরকম শিক্ষা দিয়েছে আমাদেরকে, কারোর সাথে কোনো বেয়াদবি কারো এগুলো করতো না। কিন্তু আমি যে কি করলাম এটা আমি নিজে জানি না। পরে ওরা বলি, ও শুনে না, ও জেলে ঢুকছে, এবার জেলের মজা বুঝেন, এরপর দেখা যাবে, বেরোলে এরপর দেখা যাবে। তো এদিক দিয়ে আমার বড় ভাইরা আসে, বড় ভাই বলতে বাবিরা আসে, বড় ভাবি আসে, বড় ভাই শ্বশুর আছে। তখন বাবা অসুস্থ, বাবা আসতে পারে না, বাবা সত্য শোয়ার মতো হয়ে যায় আর কি, বিশ্রামেতে সব কিছু এরকম, বাবা আসতে পারে না। তো আসার পর ভাবিদের বললাম, ভাবি দেখেন ওরা যেভাবে বলে এভাবে আপনারা মেনে নেন, মেনে নিয়ে আমাদেরকে বের করে ফেলেন, সমস্যা নেই, আমি দরকার পড়ে 2 বউ রাখবো, অসুবিধা নেই, আপনারা যেভাবে এটাই তো ম্যানেজ করবেন। ওকে, অপরাধ আসলে যখন একজন মানুষ করে তখন চারপাশ থেকে যদি সেই সাপোর্টটা না থাকে, সে অপরাধী খুব বেশি অপরাধ করতে পারেন না। বাট আমরা অপেক্ষা করবো আসলে মাত্র 5 মিনিট, ঠিক রাত 12টায় ফিরে এসে কি ঘটেছে ওর জীবনে সেটা জানার জন্য। আমরা প্রিয় শ্রোতা 5 মিনিটের বিরতি নিচ্ছি, আর ফাঁকে আপনাদেরকে বলছি যারা জেবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 096138928992। যাহা বলিব সত্য বলিবতে আকাশ কনফেস করছে এখানে, এবং আকাশের জীবনের আকাশসম অপরাধ কি সেটার ভেতরে হয়তো আমরা কিছুটা হলেও প্রবেশ করতে পেরেছি। কথা না বাড়িয়ে আমি আবারও ফিরছি আকাশের কাছে। আকাশ, আমরা যেখানটায় ছিলাম তারপর পরে জেলখানায় অনেকের সাথে দেখা হয়, অনেকে অনেক কথাবার্তা, কে কি জন্য আসছে, তো আমি কি জন্য আসছি এগুলো বলি। বলতে বলতে অনেকে বলে, কেউ আসে এরকম আমার মতো, অনেকে অনেক রকম আসে, বলে দেখছেন আপনার বড় জন্য আপনি আসছেন, এবার গেলে ওকে ভালো করে বুঝাবেন। অনেকে অনেক টিটকারি মস্কারি করে, যাকে এমনিতেই থাকি। পরে একদিন রাত্রে আমার ভাই 500 টাকা দিছে, এটা ওই জেলের যারা আমাকে কিনে নিয়েছিল গেট থেকে, ওরা আবার গেট থেকে কিনে নিয়ে যায়, সুন্দর ছেলেটা দেখলে ওরা কিনে নিয়ে যায় রুমের ভিতরে, কয়েকটি অনেকগুলো রুম আছে, রুমে কিনে নিয়ে যায়, কিনে নিয়ে গিয়ে মেয়ে ওরা ছেলেদের মেলামেশা করতে চায় এই জেলের ভিতরে। হ্যাঁ, জেলের ভিতরে এটা করতে চায় ওরা। তো ওরা আমাকে কিনে নিয়ে যায়, নিয়ে পরে আমাকে ওরা আমার সাথে করতে চায়, আমি দিই না, আমি অনেক ধ্যান করি, আমার সাথে ওইসব আমি করতে দিই না। তো একদিন রাত্রে আমার সাথে একজনে চায়, ওরা মানে ওই রুমটা অনেক বড়, ওই রুমের ভিতরে প্রায় 100 জন লোক হবে, ওই 100 জনের ভিতরে 2 জন থাকে, ওরা হইলো ওই রুমের ইনচার্জ। তো ওরা ওইখানে ছেলে যেগুলো সুন্দর সুন্দর দেখবে গেটের ভিতরে, ওরা এগুলো কিনে নিয়ে যায়। কিনে বলতে ওরা কিছু টাকা কাছ থেকে কিনে, পুলিশের কাছ থেকে, জেলের ভিতরে এদের থেকে। ইন্টারেস্টিং তো। পরে ওরা কিনে নিয়ে যায়, কারণ আমি ভিতরে যাই শুনছি আর কি। পরে এরকম বলে, তুই তো সুন্দর, তুই তো জেলে থাকতে পারবি না, তোর ছেলেরা এরকম করবে, এরকম করবে। আমি ভাই কি করুন, তুই তো আমি কিভাবে কি করবো। হয়তো আমার একজন বলছে থাকতেই, ও কয়েকবার গেছে, যখন আমাকে কারাগারে ঢুকায় তখন একজন বলছে, দেখেন যদি আপনি কাউকে সুযোগ দিবেন না, সুযোগ দিলেই সবাই আসবে। তো আমার আবার এগুলো ভালো লাগতো না। আমি পরে একজন আমার কাছে একদিন রাত্রে আসছে, আমি দিনাই, পরে চলে গেছে। পরে এরপরে আমার সাথে ওরা তো ফায়ার, আমাকে কিনে নিচ্ছে টাকা দিয়ে, আমি ওদের কথা মতো চলতেছি না। আবার যারা কিনে নিবে তার কথা মতো চলতে হবে, ওরা মারধর করবে, ওরা বের করে দিবে, কিছু করার না। এখানে ওরাই রুমের ইনচার্জ, ওরা যা করবে তা করতে হবে, ওদেরকে এরকম ক্ষমতা দিয়ে রাখছে। তো আমি দিনা, আমাকে অনেক মারধর করে একদিন রাত্রে, তো আমি অনেক কান্না করি। লাস্টে পরের দিন আবার যখন দেখে যে আমার ওই যেদিন দেখছে রাত্রে আমার কাছে গেছে, যে আমার গঞ্জির ভিতরে দেখছে টাকা, তো ওই টাকাটা দিনে আমার দেখে কয়, তুই আমার টাকা চুরি করছিস, এই কথা বলে আবার আমার মারধর করে। আমার বড় ভাই দেখে না, বড় ভাই আরেকটা রুমে ছিল, তো অনেক ব্যথা পাইছি, অনেক কান্না করছে যে মেয়েদের জন্য আজকে এত কষ্ট পাচ্ছে, কি করলাম। তো আরেকজনে বলি, ভাই তো ওইখানে অনেকে বন্ধুত্ব হয়ে গেছে অনেকের সাথে, বলি ভাই এরকম দেখছেন, এটা এরকম কেন করে, ভাই ওদের কাজে এটা, ওরা এখানে কদিন বাদে আসে থাকে জেলে, ওরা জেলের মধ্যে এভাবে থাকে, ওরা কয়েতে। তো আমি থাকার পরে এরপরে এখন আমাদের কোর্টের হাজিরা ডেট আছে, সবাই আসছে, আমাদের বাড়ি থেকে সবাই আসছে, এক গাড়ি চলে আসছে, মানে আজকে ওদের সাথে কথাবার্তা বলে আজকে আমাদেরকে জামিন করবে, ওরা মানে নিবে, যেটা বলছে ওরা মানে নিবে। তো সবাই মিলে বসার পরে আমার বড় ভাই জেলে, আমি জেলে, কোর্টে ওঠার পরে ওনারা নাকি আগে আফস হয় 93,000 টাকা করে নেয় মিনিতে, আপনার ফ্যামিলির কাছ থেকে। হ্যাঁ 93,000 টাকা চাইছে, 1.5 লাখ। পরে এই সহযোগিতা করছে কিন্তু আমার একটা বড় ভাবি, আমার মেজো ভাবি যেটা, ওইটা সহযোগিতা করছে ওদেরকে, কিন্তু মেজো ভাবিটা আসলে আমাদের সংসারে ভালো না, আমি আসলে আমার সংসারটা বলতে চাচ্ছি না, ওকে ঠিক আছে, আমার জীবনের ইতিহাসটাই বলছে, ভাবিটা ভালো না, ওদের সাথে কথাবার্তা বলে ও বলছে, আমার ভাবি পরে আমার মেয়েটা বলছে আর কি, যে ও অনেক টাকা নিতে গেছে, 3-4 লাখ টাকা নিতে গেছে আপনার থেকে, ধরে যাতে নি আপনার ভাবি এভাবে আমার বলছে। তো যাক 93,000 টাকা নেয়, সব নিয়ে প্রায় 1.5 লাখ টাকা, 1,20,000 টাকার মতো খরচ হয়। এই টাকাটা দেয় আমার বড় ভাই যে বিদেশ থাকে, উনি এখনো আমি টাকাটা দিতে পারিনি বড় ভাইরে, 1,20,000 টাকা দিয়ে আপনারা আপোষ করেন। হ্যাঁ, পরে তালাক হয়ে যায় আর কি। পরে বাইরে যখন দিনে করে যাই, ওরা বললাম যে দেখো তুমি প্লিজ এই কাজটা করো না, তুমি তালাক দিও না, যা করো তালাকটা দিও না। যখন আমাদেরকে করে নেয় তখন ফতে দেখা হয়, ওরা আমি তখন এই কথাটা বলি, দেখো এই কাজটা করিও না, তালাক দিও না, আর যা করো তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে ভালোভাবে থাকবো। কিন্তু ও এটা বুঝে নাই, ও ঠিকই করে ফেলছে, ও করে নাই, ওর বাবা মা করছে, বাবা মা টাকা পাবে, বাবা করছে, বাবার টাকা লোভ ছিল বাবার, এই জন্য করছে বাবা। পরে ও নেয় না, পরে বাইরে ওই দিনে বাইরে যাই, 8 দিন থাকার পরে, জেলে 8 দিন থাকি দুনো ভাই, 8 দিন ভাই থাকে 5 দিন, আমি থাকি 8 দিন। বের হওয়ার পরে যাই, তখন আমরা ওই নারায়ণগঞ্জ একটা কোর্টে নিয়ে যায়, নিয়ে ওই কাজী অফিসে নিয়ে তালাকটা আমরা সাইন করে, যখন সাইন করে তখন আমি বাবা কি আমি আশা করছি মেয়ের সাথে থাকবো, বেরোয় নিজের কাছে যাবো, অনেক আশা করছিলাম কিন্তু জেলের ভিতরে। পরে ও আর যাওয়া হয় না, পরে চলে যাই, আমি আমাদের বাড়িতে চলে যাই, ওরা ওদের বাড়িতে চলে যায়।
যাওয়ার পরে যাক ওদের সাথে তো কাটছিট হয়ে গেছে। পরে আমরা আমাদের হালে চলে যাই ঢাকা বাড়িতে যাওয়ার পর আমি আবার চিটাং চলে যাই। বাড়িতে 2 একদিন থাকি, থাকার পর আবার চিটাং চলে যাই, আবার চাকরি করতে থাকি। তো ওইখানে চাকরি করার পরে আমি আরেকটা ফ্যাক্টরিতে আসি, মানে আগে যেখানে করতাম ওইখানে আমার চাকরিটা চলে যাওয়ার পর আমি আরেকটা ফ্যাক্টরিতে আসি। আসার পরে ওইখানে চাকরি করি কিছুদিন, থাকার পর আমার ওই অবস্থা, আমার বাবা খুব অসুস্থ, বাবা মারা যায়। তখন বাবারা মারা যাওয়ার পরে বাড়িতে আসি, যাই এরপরে চাকরি করি। তখন আবার একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, মেয়েটা ভালো লাগে। বাড়িতে একটা বউ থাকা হ্যাঁ, অবস্থায় বাড়িতে আছে। তো ওরা তো আপনার তো এর আক্কেল জ্ঞান বলে কোনো কিছু নেই, মানে এত আসলে নাই কিছুর ভাইয়া, পরে এই জন্যই আমি এখানে আসা। আসলে আমার এই জন্যই আমি এখনো বুঝতেছি না আমি কি করবো। আমার এই জন্যই এখানে আসা ভাইয়া, আমি যা বলবো সত্যি বলি, এটা সবসময় শুনি, সেই জন্য আসছি। ওকে। তো এরপরে ওরা আমার ভালো লাগে, ওর দূর থেকে দেখি, ও আমাকে দিকে তাকায় থাকে, আমিও দেখি। ওর বাড়ি এসে যাই বরিশালে ফিরোজগঞ্জ। তো অনেক দিন দেখি, কথা বলি না, মানে এক লাইনে। তো আমি এসেছি লাইনের সুপারভাইজার, ও হয়েছে অপারেটর। তো এভাবে বলতে থাকি, কথা বলি কম, কিন্তু ওর সাথে তাকায় থাকি, ওর দিকে সবসময় দিকে তাকায় থাকি, ও আমার দিকে তাকায় থাকে। তো অনেকদিন পরে ওরা বলি, ওর ফোন নাম্বারটা নিয়ে ফোনে বলি যে আমার ভালো লাগে, ও আমাকে ভালো লাগে বলে। সবসময় ফোনে কথা হতো, ওর সাথে কখনো দেখা হতো না, ফোনে বেশিরভাগ কথা হতো। তো ওর মাও চাকরি করতো, ও চাকরি, ওর মা জায়গায় আরেক জায়গায় চাকরি করে, ও এখানে চাকরি করে। ও আবার ওর বাবা মারা, ও যখন ছোট তখন ওর বাবা মারা যায়, ওর চাচা ওর মাকে বিয়ে করে, বলে আমাকে সব। ওর অনেক কষ্ট হয়, সেজন্য আমিও চাইছি যে ওকে বিয়ে করতে পারি, ও থাকবো এখানে, বাবা ওকে বলি, পরে ও রাজি হয়। তো ওর সাথে সম্পর্ক চলে আমার প্রায় 1-1.5 বছরের মতো। এদিক দিয়ে মাঝে মধ্যে বাড়িতে আসি, কারণ আমার তো একটা মেয়ে আছে, আর বাবা বলছে, এখন বাবা চলে গেছে। মাঝে মাঝে আসি বাড়িতে, ওর সাথে মাঝে মাঝে থাকি বাড়িতে। হয়তো দেখা গেছে 3-4 মাস পর একদিন আসি, এসে 2 দিন থাকি, বছর যায়। ও আমাদের বাড়িতে থাকে, তেমন একটা খরচ দিই না, মাসে 2,000 টাকা দিই, 1,800 টাকা দিই, 2,000 টাকা দিই। দিতাম না, ওদের ভাইয়ারা বলে টলে মানে এটা করছে যে ওকে খরচ দিতে হবে, তোমার বাড়িতে থাকবো, খরচ দিতে হবে, ওকে আমরা দিব, তারপর তোমাদের দিতে হবে। তো 2,000 টাকা দিতে মাসে মাসে ও থাকতো, মাঝে মধ্যে আসতাম, কিন্তু কখনো আমি ওর মুখ দিকে তাকাইতাম না। আসতাম ঠিকই, বাড়িতে আসতাম, ওর মুখের দিকে কখনো তাকাইতাম না। ওরা আমার এই জিনিসটা আমার ভালো লাগতো না। তো আসলে একদিন থাকি, আবার 5 দিন চলে দিলাম। ঈদের ছুটি পাইতাম 10 দিন, দেখা গেছে 2-3 দিন থাকি, চলে যায়, আমার ছুটি নেই, ভালো লাগতো না। পরে ওর সাথে ফোনে কথা, সবসময় ফোনে কথা হওয়ার পরে ওরা অনেক কথা বলি ফোনে, প্রায় রাত্রে 1-2 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে থাকি। সে তো কলিগ ছিল আপনার। ওকে। পরে ওকে পছন্দ করে ও বলি, সবকিছু বলি। পরে ওর সাথে সারাদিন প্রতিদিন রাত্রে কথা বলতাম, কোথাও দেখা করতাম না। পরে দেখা করতে এইভাবে চলতে থাকে অনেকদিন ধরে। পরে একদিন আমি ওকে বলি, দেখো অনেকদিন তোমার সাথে সম্পর্ক আছে, এখন আমি তোমাকে বিয়ে করবো। বলে, দেখেন আমার বাবা মা তো আমাকে যেখানে দেয় আমি সেখানে করবো, কিভাবে সম্ভব, আমি বিয়ে করতে পারবো না। ও ভয় পাইতো, আমার সাথে কখনো বাইরে দেখা করতো না। তো ওর মাকেও বলতো, বলার পর একদিন ওর মা আমার সাথে দেখা করছে, মার্কেটে এসে আমার সাথে দেখা করে। ওর মা আমার পছন্দ করে, বলছে, বাবা দেখো আমারও তোমার ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে, আমি আমার মেয়েকে তোমার কাছে দিব, তবে কিছুদিন অপেক্ষা করতে হবে, তোমার আঙ্কেলকে আমার রাজি করাইতে হবে। ওর নাম ছিল কারিমা। পরে ও বলছে, হ্যাঁ ঠিক আছে, আমার বাবা রাজি নেই, এখন কি করবো, আপনারা অপেক্ষা করুন। তো পরে অপেক্ষা করতে থাকি, তখন 2011 সাল। পরে আমি দেখো তাহলে আমরা এক কাজ করি, আমরা তো প্রায় 1-1.5 বছর আমাদের সম্পর্ক চলে, আমরা বিয়ে করে ফেলি। এরপর আস্তে ধীরে ওরা মেনে নিবে, যখন মেনে, তখন, কারণ আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন অনেক ঘনিষ্ঠ, মানে রাত্রে ফোন দিলে 2-3 ঘন্টা কথা বলতাম, একটা না, সময় শেষ হইতো না, কথাই বলতে থাকি, কিন্তু সময় শেষ হয় না। ও বলতো, ও টয়লেটের মধ্যে কথা বলতো, বাসায় কথা বলতে পারতো না, কারণ বাবা মা এক রুমে থাকতো, ও এক রুমে থাকতো, ওর সাথে একসাথে থাকে, এই জন্য কথা বলতে পারতো না। তো টয়লেটের মধ্যে যাই, খানিক কথা বলতো আমার সাথে, এভাবে কথা বলতো। আমিও বলতাম, সারা রাত্রে দাঁড়িয়ে কথা বলতাম। তো এভাবে যাইতো, কিন্তু কোথাও দেখা করতে পারতাম না, ও কখনো দেখা করতে চাইতে পারিনি। তো হঠাৎ ওরা বুঝাই, অনেক রকম অনেক কষ্ট করে বুঝাই ওকে। আমি বলি, দেখো আমি তোমাকে বিয়ে করবো। ও অনেক কিছুর পরে, অনেকভাবে বোঝানোর পরে, আমি মরে যাবো, আমি এই করবো, আমি সেই করবো, তুমি যদি আমার কাছে না আসো আমি। এগুলো আপনি বলতেন? হ্যাঁ আমি বলতাম, বিশ্বাস করো আমি মরে যাবো। তখনও চিন্তা করতেন যে ফার্স্ট ওয়াইফ, যে ঘটনাটা, ফার্স্ট ওয়াইফ আছে বাসায়, এটার জন্য আপনার ফ্যামিলি থেকে 1.5 লক্ষ টাকা চলে গেল, আবার যদি এরকম একটা ঘটনা ঘটে, আর একটা বড় বিপদ হতে পারে? তখন এটা চিন্তা করতাম না, আসলে ওই চিন্তা মাথা থাকে না, কারণ আমার দ্বিতীয় ওয়াইফ ঠিক নেই, জন্য আমার মানে মন ঠিক থাকতো না। ওকে, বলেন। তো তারপর ওকে অনেক বুঝাই, অনেক কথা বলে যে দেখো তুমি যদি আমার বিয়ে না করো আমি রাজ মরে যাবো, এই করবো সেই করবো, গাড়ির তলে ভরবো। তো লাস্টে বলে, ঠিক আছে আমরা বিয়ে করবো, আর কিছু করতে পারবো না, আপনার সাথে দেখা করতে পারবো না, শুধু বিয়েটা করবো। তো একদিন আমি অফিস থেকে বেরোই, ওকে নিয়ে একটা কাজের কাছে। তো ওই কাজটা আমার পরিচিত ছিল আমার, মানে উনি মাঝে মাঝে বাসা টাসা যায় বিয়ে করা ফলাইতো। তো আমি ওনার বললাম, দেখেন ভাই আমি তো বিয়ে করবো, একটা মেয়েকে আমার পছন্দ হয়। ও বলে, তো ঠিক আছে নিয়ে আসেন, আমি বিয়ে ফলাই দিব, কোর্ট ম্যারেজ করে দিব। তো তখন তো এত রিটার্ন করতাম না। তো উনি গেলাম, যাওয়ার পর উনি ওনার রুমে আরো 2-3 লোক ছিল, ওইখানে বিয়েটা ফলাই দেয় আমাদেরকে। পড়ানোর পরে আমরা অফিসে আসি, আসার পর ও অফিসে চলে যায়, আমি অফিসে চলে যাই, অফিস করি, করতে থাকি এইভাবে। কিছুদিন পর বললাম, দেখো আমি তোমার সাথে আজকে থাকবো, তুমি আমাকে সময় দিতে হবে। কিভাবে দিবে আমি জানি না, কারণ আমরা বিয়ে করছি, আমরা জানি আমরা বিয়ে করছি, এখন তুমি যা বলো কিছু করার নেই, এটা মানতে হবে। পরে ও আমাকে রাজি হয় না, আমি জোর করে ওকে, মানে অফিসে না যাইয়া ওকে জোর করে নিয়ে কক্সবাজার চলে যাই। যাওয়ার পর ওইখানে থাকি, নেওয়ার পরেই ওর বাবা মা ওরা ফোন করতেছে, অফিস থেকে যায় নাই, কারণ অফিস জানে যে অফিসে, কিন্তু আমি তো ওকে নিয়ে কক্সবাজার চলে গেছি। ওরা নিশ্চয়ই কিভাবে, আমি বলি, দেখো তুমি যদি আমার সাথে এখন না যাও, আমি এখন গাড়ির তুলে পড়বো, যাইবা কিনা সেটা বলো। তো
বাধ্য হয়ে যায় ভয় পাই যায়। পরে আমি বাসায় আসে 2-3 টাকা কিছু খাবার চলে নিয়ে আমরা কক্সবাজার চলে যাই। তাও তাই চায় না, কিন্তু যাওয়ার সময় বিশ্বাস করবেন না, ও এত কষ্ট ছিল, ও মানে কান্না করতে করতে গেছি। যাওয়ার পরে রাত্রে রুমে যখন ঢুকছি, একটা হোটেল রুম নিছি কক্সবাজার, হোটেলে 600 টাকা দিয়ে একটা রুম নিছি, 1 রাত থাকবো, 2 দিন থাকবো। পরে 2 দিনের জন্য 1200 টাকা নিয়ে গেলাম, যাওয়ার পরে রুম নিলাম, নেওয়ার পরে রুমে ঢুকলাম, ঢুকে ও যে আমাকে জড়াই ধরছে, মানে না হলেও 15-20 মিনিট ছাড়ে নাই, মানে 2 থেকে 3 বছরের সম্পর্ক, কখনো খাদ্য ধরি না আমি ওর, এরকম সম্পর্ক ছিল। পরে রুমে ঢুকছি, ঢুকে জড়াই ধরছে, পরে অনেকক্ষণ ছিলাম, পরে যাক ওইখানে ছিলাম প্রায় রাত্রে 12-1টা পর্যন্ত। এরপর ওর ফোনটা চালু করছি, ফোন চালু করার লগে লগে ওর বাসা থেকে ফোন, ওর মা ফোন দিচ্ছে, চাচা ফোন দিচ্ছে, বাবা কিন্তু জানে না, ও যে বাসা জানে, বিয়ে করছে এটাও জানে না। ওটা জানে না, কে জানে না। পরে আমরা তো জানি আমরা স্বামী স্ত্রী। ওর মা তো ফোন করে কান্না করতেছে, বাবা মা তুই কই, তুই না আসলে তোর বাবা। ওর মা আবার ওর অফিসে গেছে, গেটে যাচ্ছে এক করছে, অফিসে গেছে, কয় যে ও তো অফিসে আসে নাই। পরে যাই অনেক খুঁজতেছে, সব জায়গায় খুঁজতেছে, পায় না। পরে রাত্রে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর মা তো কান্নাকাটি করতেছে, বাবা মা তুই কই, তুই তাড়াতাড়ি আয়, তোর বাবার ছাড়ে দিব। মানে সবসময় ওর বাবা ওর বারে বয়টা দেখাইতো, তোর মেয়ে যদি কোথাও চলে যায় তাহলে তোর আমি ছেড়ে দিব। কেননা ও চাকরি করে টাকা দেয়, ওর বাবা ঘুরে ঘুরে খায়, ওর বাবা কিছু করতো না, ওর বাবা ঘুরে ঘুরে খাইতো, ওর টাকা নিয়ে থাকতো, ও টাকা নিয়ে দিলে ও মাসে এগুলো চলতো। আমাকে এগুলো বলতো, আমার বাবা আসলে মানুষ না, উনি আমাদের টাকা দিয়ে উনি চলে, উনি কিছু করে না, উনি ঘুরে ঘুরে আমরা টাকা দিলে উনি ওটা দিয়ে চলে, আর যদি টাকা না দিই আমারও ঠিক মতো কাপড় চোপড় দেয় না। ও আমাকে এগুলো বলতো, ও অনেক কষ্ট ছিল, ও এগুলো বলতো, আমি ওর খারাপ লাগতো, সেই জন্য। তো ওইখানে ফোন দিছি, ফোন দেওয়ার পরে ও মা বলতেছে, আমি তো কইছি না আমি আনবো না, আমি আমাদের বাড়িতে নিয়ে গেছি ওরে, আমি ওকে বিয়ে করছি, ওকে আমাদের বাড়িতে নিয়ে গেছি। না কি বলো তুমি বিয়ে করছো, ওকে নিয়ে আসছো। ও মা তো আমার চিনে, ওর মার লাগে আমি কথা বলছে, কয় তুমি বাবা তাড়াতাড়ি ওরে নিয়ে আসো, নাহলে আমার তোমার আঙ্কেল রাখবে না। তো আমি চিন্তা করলাম কি করবো। পরে রাত্রে কি করলাম, পরে কাউন্টারে গেলাম, তখন ওরে বললাম দেখো কি করবো, বলে দেখেন আপনি আমাকে নিয়ে চলেন বাসায়। পরে ওর চাচা ফোন দিচ্ছে, কই ভাই দেখেন আঙ্কেল আমি তো বিয়ে করছি ওকে, এখন আমি কি করবো, আমি তো বাড়িতে নিয়ে আসছি আমাদের। কয় দেখো বাবা আমি কথা দিচ্ছি তোমাকে, আমি 1 সপ্তাহের ভিতরে তোমাদেরকে এক করে দিব, যে বাবা আমি তোমাদেরকে এক করে দিব 1 সপ্তাহের ভিতরে, আমি কথা দিলাম তোমাদেরকে। ওরা চাচা। পরে আমি অনেক বোঝানোর পর, অনেক কথাবার্তা বলার পরে নিয়ে আসলাম। রাত্রে 11টা বাজে গাড়িতে উঠলাম, 11টা না মানে 11টা 11:30 দিকে হবে, গাড়িতে উঠলাম। রাত্রে 4টার দিকে এসে সিরাং নামছি, কিন্তু গাড়ির মধ্যে বিশ্বাস করবে না, যাইতেও গেছে কান্না করে, আসার সময় সারা রাত আমার বুকুর উপরে ছিল, কথা বলছে, এত কথা বলছে জীবনে। আর এতদিন সুখটা যে কোথায় আমাদের ভিতরে দেখা, এরকম বুঝতেছি যে এতদিন কোথায় ছিলাম আমরা। ও আমার বুকে শুয়ে কত সুন্দর সুন্দর কথা, মানে কি করছেন। যখন ওর আঙ্কেল রাজি হয়ে গেছে, ওর আঙ্কেল ওর মা বলছে হ্যাঁ আমরা এক করে দিব, তখন ওর মনেই মানে সুখ চলে আসছে, শান্তি চলে আসছে, যে হ্যাঁ আমরা তো কদিন পরে এক হয়ে যেছি। তো আসার পর সারা রাত অনেক কথা বলে, গাড়িতে 3-4 ঘন্টা থাকি, অনেক কথাবার্তা, বাড়িতে কি হয়েছে না হয়েছে ছোটবেলা সব বলছে। তো আবার আমাকে বয়টা দেখাচ্ছে, দেখেন যা বলিবে সত্য বলিবার মধ্যে অনেকে যায়, তাই জীবনের গল্পগুলো বলে, দেখেন এরকম আমার ভয় লাগে। তো আসলে কি হয়, তো আমিও তখন থেকে শুনতাম। পরে ও আসার পর চাচার হাতে দিয়ে আমি আমার বাসায় চলে যাই, ওর বাসায় যায়। যাওয়ার পরে রাত্রে তখন 4টা বাজে। পরে ওর পরের দিনও চাচার কাছে আমি যাই, তখন আমার ওই ব্যাংকের ডাচবাংলা, তখন ডাচবাংলা বুথ, তখন আমার ডাচবাংলা কার্ডটা ওর কাছে ওর ব্যাগে ছিল, ও বাসায় নিয়ে পরে ফোন দিলাম, দেখো আমার কার্ডটা তোমার পকেটে ব্যাগে, কার্ডটা দিয়ে আমি তখন চাচার একটা দোকান আছে, ওই কাউন্টার থাকে ওদের, বরিশালের কাউন্টার আছে, 2-একটা টিকিট কাউন্টার আছে, ওইখানে গেলাম। যার পর চাচা ওইখানে বসে, তো চাচার কাছে কার্ডটা দিতে বলছি, আমি যে কার্ডটা না, চাচা বললাম আঙ্কেল এরকম আপনারা তো বলছেন, এখন কি করবেন। হ্যাঁ আঙ্কেল একটু অপেক্ষা করো, আমি কোথায় আনতেছি সবকিছু। তো আর এটা তোরাইতেন করে না, উনি বলে অপেক্ষা করেন কিছুদিন। এরকম করতে করতে অনেকদিন করছি, করার পরে ওর মা বউ বলছে যে আমরা তো বিয়ে করছি। ওর মা বলে কিভাবে বিয়ে করছো, সাক্ষী নেই টাকি নেই। তো আমি তো জানি সাক্ষী ছিল, কারণ ওইখানে 3 জন লোক ছিল, যখন আমরা বিয়ে হয়েছে তখন ঘরের মধ্যে 3-4 জন লোক ছিল, ওটাই ওনারাই সাক্ষী। তো ও বলতেছে না এই বিয়ে হয় না, ও চাচা বলতেছে এটা বিয়ে হয় না, এটা কি বিয়ে হয় নাকি, না এটা আমরা নতুন করে বিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে দেন আপনার, আবার অসুবিধা কি, আমি তো রাজি। পরে ও চাচা এটা মানে না, ও চাচা আমার সাথে কথা বলতে চায় না। ও পরে ও চাচা আমাকে হুমকি দেয়, যদি আমাদের বাসার পাশে আসো, ওর পাশে থাক ঘুরো, তাহলে তোমার হাত পা ভেঙে দিব, এই সেই, মানে তোমাকে আমি মারি ফেলবো, এরকম হুমকি দেয় আমাকে। তো আমিও একটু ভয় পাই আত্মা আয়োজন করতাম না। পরে অনেকদিন কথাবার্তা হয় না, পরে ও আমাকে আবার ফোন দেয়, অনেকদিন পরে, প্রায় 3-4 মাস পরে একদিন ফোন দেয় আবার আমার সাথে কথা বলে মাঝে মাঝে। তো কথা বলে থাকে। এরপরে ওর মার আমার সাথে তোলাইতেন করে না। এর ফাঁকে আমার সাথে আবার ওই মিনিতার লগে যোগাযোগ হয়, মিনিতার লগে মাঝে মাঝে প্রায় তালাক হওয়ার পরে 2 বছর পরে আবার ওর সাথে আমার যোগাযোগ হয়, মিনিতার সাথে। তো ও আমার সাথে যোগাযোগ করে, ও পরে একটা বিয়ে করে, একটা ছেলেকে বিয়ে করে এখানে ঢাকায়, ছেলেটা নেশা করে। তো ওর সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়। তো একদিন ওকে বলে দেখো আসো আমরা কোথাও ঘুরে আসি। পরে ও যায়, আমরা কক্সবাজার ঘুরতে যাই। গেছে 2012 সালের কোরবানিদের সময় আমি ওরে নিয়ে কক্সবাজার ঘুরতে, তখন আমাদের তালাক, কিন্তু কোনো জানাকে এমনিতে ঘুরতে চাই, ঘুরে আসি কক্সবাজার 2 দিন থাকি আসি। কাকে? মিনিতাকে, প্রথম ওয়াইফকে। তালাক হওয়ার পরেও এখনো আমার সাথে যোগাযোগ। তালাক হওয়ার পরেও আপনি মিনিতাকে নিয়ে ঘুরতে যান? হ্যাঁ। যে আপনার কাছ থেকে টাকা নিয়ে গেছে তাকে নিয়ে ঘুরতে গেছেন? তখন আপনি অলরেডি আরেকটা বিয়ে করেছেন, 3 নাম্বার বিয়ে, সে তখন স্ট্যান্ড বাই আছে। হ্যাঁ, চিন্তা করেন অবস্থা। ওকে বলেন তারপর। এরপরে ওর সাথে আবার 3-4 মাস মিনিতার নিয়ে ঘুরতে যাই, মিনিতার সাথে আবার এগুলো কথা হয়। আমাকে বলে দেখেন, ও আবার এর ভিতরে বিয়ে করে ফেলে একটা, বিয়ে করার পরে ওর একটা বাচ্চা হয়। তখন ও স্বামীর সাথে ভালো না, ও নেশা করে,
ইয়াবা টিয়াবা খায়, এগুলো আমি তো এটা জানি না। তো এগুলা খায়, ও আমাকে বলে, আমাকে মারধর করে, আমি ওর থেকে চলে আসছি। পরে আমি কই চলে আসতে ভালো হয়েছে, আমি তোমাকে আবার বিয়ে করবো, আমি ওকে এভাবে বলি। তো ও রাজি হয়, হ্যাঁ ঠিক আছে দেখেন যদি করতে পারেন। তো আবার এগুলো চিন্তা হয়, পিছিয়ে এগুলো চিন্তা হয় যে ওর ফ্যামিলিটা এরকম, ওকে বিয়ে করলো কিরকম করে কি করে কোনো ঠিক আছে না। আর ও এখানে অনেক ছেলের সাথে কথা বলে। তো যখন আমি ওকে কক্সবাজার নিয়ে গেছি, ওই রুমের ভিতরে আমি একটা রুমে, ওইখানে একটা ছেলের সাথে কথা বলতেছে। তখন ওর একটা ছেলে আছে, ও ছেলে হয়েছে, তখন ছেলেটার বয়স মনে হয় 1 বছর হয়ে গেছে। কোন ছেলে কার? ওই পরে একটা বিয়ে হয়েছে যে, মিনিটের? হ্যাঁ মিনিটের বিয়ে হয়েছে আরেকটা। পরে ওইখানে একটা ছেলে হয়, ছেলে ওইখানে ডিভোর্স হয়ে গেছে? ওইখানে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয় না মানে যোগাযোগ নাই। ও নেশা করে, এই জন্য মারধর করে, ওই জন্য যোগাযোগ রাখে না ওর সাথে। ছেলেটার মায়ের কাছে থাকে, ও চাকরি করে, ও গার্মেন্টসে আবার চাকরি করে। আচ্ছা, তো ওই অবস্থা আপনার সঙ্গে মিশে? ও আমার সাথে মিশে, তো আমাকে ফোন দেয়, সবসময় ফোন দেয়, কথাবার্তা হয়। তো আমি তো আবার ওর সাথে আশা কারিমার সাথে আমার যোগাযোগ থাকে। পরে ওর সাথে আমি চলি, এভাবে চলতে থাকতে ও হঠাৎ করে গেছে 2 বছর ধরে আমার সাথে যোগাযোগ নেই কারিমার সাথে। আমাকে একদিন বলে, দেখেন আমি তো বাড়িতে যাবো। আমি কেন? আমি কোরআন পড়া শিখবো। আমি কোরআন পড়তে যাই না, আমার দাদির কাছে আমি কোরআন পড়া শিখবো। আমি 3 মাস পর আসতেছি, 2013 সালের সময়, তখন 13 সাল। এরপর থেকে আর আমার সাথে যোগাযোগ হয় না, বাড়ি চলে যায়। আমি যাইতে না করি, তারপর মা বলে রিকোয়েস্ট করে, পরে যায়, আর আমার সাথে যোগাযোগ নেই, ওর সাথে শেষ। কিন্তু আমি অনেক চেষ্টা করি যোগাযোগ করার জন্য। যাই হোক, আপনার 3 নম্বর বউয়ের কথা বলি, ওনার নাম কি ছিল? আয়শা। আয়শা। তারপর কি হলো আয়শার সঙ্গে? ও আমাকে 2013 সালে বলে যে আমি এরকম, আমি 13-14 সালে বলে যে আমি তো বাড়ি যাচ্ছি, আমি কোরআন শরীফ পড়া শিখবো। আমি এটা মিন্তির গল্প বলছিলেন না আপনি, যে আয়শার গল্প? মিনির সাথে যোগাযোগ চলে মাঝে মাঝে। আচ্ছা, তো আয়শা এরকম চলে গিয়ে আর কোনো যোগাযোগ ও আমাকে বলে আমি বাড়ি যাবো, কোরআন শরীফ পড়া শিখবো, আবার আসবে, আসলে আমি আমার আম্মা আব্বা আপনার হাতে উঠে দিবা আমারে। ওর মা ওই কথা বলে যে হ্যাঁ ও বাড়িতে 3 মাস পর আসবে, আসলে আমি আপনি এরপর আর কোনো যোগাযোগই রাখতে পারেন নাই? না, আর পারি না, মোবাইল বন্ধ, কিভাবে রাখবো, ফোন বন্ধ। ওদের দোকানে গেলাম, দোকানটা বন্ধ, ওই দোকান আর নাই ওনারা কেউ। ও চাচা বসছে দোকানে, ও চাচাও নাই আর দোকানে। পরে আর যোগাযোগ হয় না। বাড়ি ফিরোজপুর। বাড়ি চিনতেন না আপনার? চিন্তা না, ফিরোজপুর তো, বরিশাল ফিরোজপুর। ওর সাথে কোনো যোগাযোগ নেই, এখনো যোগাযোগ নাই। তো এদিক দিয়ে মিনিতার সাথে চলে যোগাযোগ, কথাবার্তা বলি মাঝে মাঝে। মিনিতা মাঝে মাঝে আমাকে সময় দেয়, আমি ঢাকায় আসি মাঝে মাঝে, প্রায় কিছুদিন আগে আসছি একবার। তো ওর সাথে চলে। এরপরে যাক, এখন কি করবো, এখন তো আর কোনো পথ নেই। এরপরে আবার আমার 3য় বউটা, একটা মেয়ে আছে। তো এইভাবে চলি কিছুদিন, চলার পরে এখন ওরা আমার ভালো লাগে না। আমি কি করবো, আমি সবাই বলি দেখেন ওরা আপনার একটা ব্যবস্থা করেন, আমি এভাবে চলতে পারবো না। 3য় বউর মেয়ে মানে? মেয়ে একটা মেয়ে হয়েছে না, দ্বিতীয় বউ। হ্যাঁ, রাইট। ওর মেয়ে আছে বাড়িতে যেটা থাকে। হ্যাঁ। কি নাম ছিল ওর? ওর নাম সালমা। সালমার একটা মেয়ে হয়? মেয়ে আছে, ও মেয়েটা প্রায় তখন সালমার মেয়ে হবে না? এটা তো আপনারই মেয়ে। আমারই মেয়ে। তো বলেন আপনার একটা মেয়ে? আমার মেয়ে হয়। হ্যাঁ। তো ওকে নিয়ে থাকে। তো মেয়েটার বয়স যখন 3-4 বছর হয়, 4 বছরের মতো হয়, তখন আমি মানে ভিতরে এগুলো করছি আমি সব। ও তো বাড়িতে থাকে, তেমন একটা বাড়িতে যাওয়ার সময় দিই না। তো 4 বছর হয়ে গেছে, তখন আমি আর ওকে নিয়ে পারতেছি না, আমার এভাবে সম্ভব হয় না। আমার সাথে ব্যবহার করা উল্টা পাল্টা, কারণ ও আমার অনেক বয়স বেশি। ও ছোট ভাই, আমার থেকে বয়স বেশি। ওর প্রায় আমার ধারণা 30, 32, 35 কম হবে না। তো আমার এখন মাত্র 29 সালে, আমি বিয়ে করছি ওর 2006 সালে। পরে ওকে ডিভোর্স দিব, ও গ্রামে শালেই পড়ছে সবাই, আমি ওকে খরচ দিই না। ওরাই বসাইছে যে ওকে খরচ দেয় না, ওর শহরে থাকে, কি করে না করে কোনো ঠিক নেই, ওকে সময় দেয় না, টাকা পয়সা দেয় না। বিরতির শব্দ যেহেতু আমরা শুনতে পেয়েছি, আমাদেরকে বিরতি নিতেই হবে। এখান থেকে ফিরবো, 4 মিনিটের বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আপনি যদি আকাশের মতো কনফেস করতে চান নিজের জীবনের অপরাধগুলো, ভুলগুলো, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আসতে পারেন। নিজের নাম পরিচয় গোপন রেখেও আপনি কনফেস করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 096133892 কনফেসের মঞ্চে আকাশকে আপনারা যদি দেখতে চান, আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে। প্রায় 14 লাখের কাছাকাছি আমার মেম্বার রয়েছে এখানে। আপনারা চাইলে ওখানে লাইক দিয়ে যুক্ত হতে পারেন, এবং ওখানে আমার ব্যক্তিগত আইডি লিঙ্কও দেওয়া থাকে। অনেক সময় ফেসবুকে এত বেশি ফেক আইডি এবং এত বেশি ফেক পেজ, আই এম রিয়েলি সরি টু সে। আমি খুব রিসেন্টলি বিটিআরসিতেও যোগাযোগ করেছি এই বিষয়টাকে অফ করবার জন্য। তারা কথা দিয়েছে যে চেষ্টা করছে। আমি মানে কি বলবো, মানে এটা নিয়ে ফেসবুকের একটা নির্দিষ্ট নিয়ম থাকা উচিত, এবং ভেরিফাইড করার জন্য আই হ্যাভ ট্রাইড লট, বাট আনফরচুনেটলি এখনো ভেরিফাইড না হওয়ার জন্য এই ধরনের ভোগান্তি আমার পোহাতে হচ্ছে। সুতরাং এই জন্য ইউআরএলটা বারবার আপনাদেরকে বলি, অন্য কোনো পেজে যুক্ত হবেন না এবং সতর্ক থাকবেন, কারণ হরহামেশায় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে। ফিরে আসছি আবারও আকাশ আপনার কাছে, যেখানটায় আমরা ছিলাম। হ্যাঁ, সেখান থেকে শুনতে চাই। তারপর এরপরে সালিশে বসার পরে ওনারা তেমন একটা কিছু করে না, সবাই বসে মিলে ঢেলে দেয়। হ্যাঁ তুমি ওর খরচ দিয়ে, হ্যাঁ দিব, বসার পরে তো দিচ্ছি, 2000 টাকা করে দিচ্ছি, মাসে দিচ্ছি। তো ওরা বলতেছে ঠিক আছে, এভাবে দিলে হয় না, আর বাড়াইতে হবে, এটা দিব,
দিয়ে থাকি। আর এরপর আমি শহর চলে যাই চাকরি করি। তো এই চাকরি করার ফাঁকে ফাঁকে আমার একটা বন্ধুর সাথে পরিচয়, চাকরি অফিসে চাকরি করি, সে আমাকে একটা হোটেলে নিয়ে যায়, মানে ওদের মেয়েদের কাছে হোটেলে নিয়ে যায়। নেওয়ার পরে আমি কি এখানে কি এখানে আয় গেলে বুঝলি। পরে যাওয়ার পর দেখি যে এখানে অনেকগুলো মেয়ে থাকে অলঙ্কারে। চট্টগ্রাম মনসুরাবাদ একটা হোটেল আছে, মনসুরাবাদ, এখানে অনেকগুলো ঢাকার থেকে মেয়েরা যায়। আমি জিজ্ঞাসা করি মেয়েদেরকে, তোমরা কোথেকে আসছো? ঢাকার থেকে যায়। এই যে পাবনা থেকে আসে, অনেক দূর থেকে মেয়েরা আসে, ওখানে যাই। যাওয়ার পর দেখি যে 500 টাকা করে থাকি, সম্পর্ক করে চলে আসি। মাঝে মাঝে যাই, কদিন পর যাই, কদিন পর যাই, টাকা পাই, টাকা উড়ে ফেলা। এখানে যাই সপ্তাহ মাসের মধ্যে দেখা গেছে 2-3 বারও যাই, টাকা পাই, টাকা এইভাবে উড়ালাই, কখনো একটা টাকা রাখতে পারি না। একবার 500 টাকা, একটা আছে 500 টাকা, একটা 400 টাকা, একটা আছে 1000 টাকা। যেটা ভালো মেয়েরা ওদেরকে 1000 টাকা দিতে হয়। পরে যাই, আমি বেশিরভাগ 1000 টাকা 500 টাকা দিয়ে যাই, যাইতাম। এভাবে চালু চলে। বাড়িতে তো আছে, দ্বিতীয় বোর্ডে আছে, ওইভাবে চলতে থাকি। পরে যাই, যাওয়ার পরে বাড়িতে আসি, আবার 40 বসায়, মানে আমি টাকা পয়সা দিনে বাড়িতে আবার বসায়। এখন আমার বলতে তুমি ওকে কি করবা, কি রাখবা? আমার গ্রামের চেয়ারম্যান ব্যাপার বলতে ওকে তুমি রাখবা নাকি ওরা ঠিক মতো খরচবাদি দিবা? আমি দেখেন আসলে এতদিন যা হয়েছে আমি আসলে ওকে রাখতে চাচ্ছি না, আপনারা এটা ভাঙি দেন কিভাবে দিবেন। আমি মেম্বারকে এটা বলি আগেই যে আপনি এটা ব্যবস্থা করেন, আমি ওটা রাখবো না, কারণ আমার পক্ষে সম্ভব না ওকে রাখা, আমি ওকে পারতেছি না। পরে হ্যাঁ ঠিক আছে, এটা আমরা কথা বলবো। পরে আমি আমার চেয়ারম্যান আবার আমার তালুই, আপন তালুই, বড় ভাই শ্বশুর। পরে উনি আসে, আসার পরে সবাই মিলে বসে, ওদের চেয়ারম্যানও আসে, ওর সালমার গ্রামের চেয়ারম্যানও আসে, মেম্বার আসে, চেয়ারম্যান একজন, মেম্বার আর কি, ওদের মেম্বার আছে, আমাদের মেম্বার আছে, চেয়ারম্যান আসে। তো আসে, বসার পর আমাকে জিজ্ঞাসা করে আসলে তোমাদের সমস্যাটা কি, তোমরা মিল নেই, কথাবার্তা বলো না ঠিক মতো, আসো না বাড়িতে। আমাকে দেখেন এই বিয়েটা কিভাবে হয়েছে আপনারা জানেন, এখানে কয়েকজনে জানে, সালিশে যে কয়েকজন বসছেন এখানে ম্যাক্সিমাম লোকে জানে এই বিয়েটা কিভাবে হয়েছে। আমার ইচ্ছার মধ্যে বিয়েটা হয়নি, তখন থেকে আমি সাথে ওইরকম ব্যবহার করছি, কিন্তু এখন না। বলছো তুমি এখন কি করবো? তো ওনারা বলছে আমাকে আবার আলাদা ডাকিনি, বলতে দেখ তুই বল তোর টাকাটুকু কিছু নিয়ে দিই, 2-3 লাখ টাকা নিয়ে দিই, তুই বিদেশ চলে যা। আমি দেখেন আমি বিদেশে থাকতে পারবো না, কারণ আমার মেয়েদের প্রতি বেশি নেশা, আমি কখনো বউ রেখে বিদেশ যেতে পারবো না। এটাই আমি বলি না, আমি যাবো না, আমিও রাখবো না, আপনারা যেভাবে পারেন না ভাঙি দেন, যে কটা লাগে আমি দিব, যেভাবে আমি দিব। তো আমাদের ভাই অনেক সম্পদ আছে, আমার আব্বার দিনে অনেক সম্পদ আছে, সেই জন্য আসলে সমস্যা হয় না। তো আমি বললাম যে হ্যাঁ আপনারা এটা ভাঙি দেন, কীভাবে দিবেন? পরে বলে যে আপনি 5 লাখ টাকা দিতে হবে। কারণ আমার জিজ্ঞাসা করে তুমি করে রাখবো? আমি দেখেন আমি ওকে এক কথাই বলি, আমি ওকে রাখবো না। ওরে কি করবেন আপনারা এটা ডিসিশন নেন, কারণ আপনার চেয়ারম্যান মেম্বার এখানে বসছে। তো আপনি মেয়ে কি করবেন? তোমার মেয়ে তুমি কি করবা? আমার মেয়ে আমাকে দিয়ে গেলে আমি নিয়ে রাখবো, আর যদি না দিয়ে যায় ওরা নিয়ে যাবে, এটা আমাদের ব্যাপার। পরে ওনারা বসার পরে সালিশে বসে আমাকে জিজ্ঞাসা করে তুমি কি করবো? আমি রাখবো না, আপনি ভাঙেন। পরে ওনারা বলে যে 5 লাখ টাকা দিতে হবে। পরে চেয়ারম্যান এই কথা বলে, আমি না দেখেন আমি তো গরিব মানুষ, আমি কি করেছে 5 লাখ টাকা দিব, আরেক টাকা ইনকাম নেই, আমি যা টাকা পাই আমি উড়ে ফেলি, বুঝছে এভাবে। পরে ওনারা ভাঙে, আচ্ছা ঠিক আছে, পরে আমরা তোমাকে জানাবো কয় টাকা দিতে হবে। পরে ওনারা ওই দিনেই ওকে নিয়ে ও যা কিছু আসিল ফার্নিচার যা আছে, ফার্নিচার বলতে কি খাট দিচ্ছে, আর একটা আলমারি ছিল, মানে আমার কিনা দেওয়ার টাকা কিনা একটা আলমারি ছিল, এগুলা একটা ভ্যান গাড়ি 2-3টা ভ্যান গাড়ি আনে, ও যা ছিল ওই দিনেই সবকিছু নিয়ে চলে গেছে। টাকা পয়সা দিয়েছেন? টাকা দিনে ওই দিন, মানে বলছে টাকা পয়সা কত দিতে হবে চেয়ারম্যান বলবে। পরে উনি বলে ঠিক আছে আমি তোমার পরে জানাবো, তুমি আমার নাম্বারটা রাখো, তুমি কত দিতে হবে এটা আমি তোমার বড় ভাইরে বলে দিব, আর মেম্বারও বলে দিব। পরে উনি বলতেছে তোমার 2.5 লাখ টাকা দিতে হবে। আমি না স্যার এত টাকা দেওয়া সম্ভব না, আমি কিভাবে দিব, আমার কাছে টাকা করতে দিব। পরে না দিতে হবে, তোমার কিছু করার নাই, তুমি যদি ওকে ছাড়ে দাও ওরা মেয়ে নিয়ে যাবে, তোমাকে 2.5 লাখ টাকা দিতে হবে, তুমি দিবা কিনা সেটা বলে না হলে ওরা কি করবো, ওরা অন্য কেস টেস করবে। আমি দেখেন ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। পরে আমার বড় ভাই বললাম বড় ভাই আমি কি করবো, এমনি তো উনি আমার জন্য অনেক কষ্ট করছে, জেলও খাটছে, কিছু বলার নাই ওনাকে। তো বলে আমি কি করবো, তো যেটা পারলা তুই এটা কর। উনি আমাকে এবার বলে, আমার আম্মা তখন কয় আচ্ছা ঠিক আছে তোর বাড়ির লোক, আমি আমার বলে আমার একটু বলেন না ভাইয়ারে, যেভাবে একটা ব্যবস্থা করতে কি করবো এখন বলেন। বাবা তো নাই, বাবা মারা গেছে। পরে ভাইয়া কয় আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। পরে বড় ওই মিনিটারে যে টাকাটা দিছি আমি কিন্তু ওইটা এখনো বাইরে দিতে পারিনি, মেজো বাইরে, উনি থাকে বিদেশে। তো উনি এখনো টাকাটা আমাকে চাচ্ছে, আমি দিই না কেন, ওনার ওয়াইফ আমার এই টাকাটা ওদের সাথে হাত লাগাই আমার ক্ষতি করছে, এই জন্য আমি এখনো দিই না। তো এখন কিভাবে দিব, করতে গেলে আরেকটা ভাব, আমার কাছে কোনো ক্যাশ 1 টাকা নেই। পরে আমার বড় ভাই, আমার বড় যে উনি বিদেশ থেকে, ওনার বললাম ভাই আমার কিছু টাকা দেন না, আমি এটা একটু ম্যানেজ করি। পরে উনি বলে না ঠিক আছে আমি দেখি কি করতে। পরে উনি মিলিয়ে দিলেই 60,000 টাকার মধ্যে আমার কাছে কিন্তু 1 টাকাও নেই। এরপর আমি কি করবো চিন্তা করলাম যে আমি 1 ঘন্টা টাকা বিক্রি করে দিব, আমি যে জায়গা বাপের সম্পদ পাবো ওইখান থেকে আমি 1 ঘন্টা টাকা বিক্রি করে দিয়ে দিবো, তারপর আমি শান্তি থাকতে পারবো, এটা চিন্তা করে। পরে বড় ভাই আমার সেজু ভাইয়ের কাছে আরেকজনের কাছে 1 ঘন্টা টাকা বেশি 1.5 লাখ টাকা, ওই 1.5 লাখ আর 60,000 টাকা 2,10,000। এরপর আমার থেকে মানে 10-20,000 টাকা দিয়ে 2,17,000 টাকার মধ্যে দিয়ে ওদেরকে বিদায় করে দিই, ডিভোর্স করে দেন? হ্যাঁ ডিভোর্স করে দিই, 2,17,000 টাকা ক্যাশ, 2,17,000 টাকা দিয়ে দিই। পরে 2,17,000 টাকার জন্য মায়া হচ্ছে, কিন্তু আপনার মেয়েটার কথা কি একবার চিন্তা হচ্ছে? মেয়েটার কথা আসলে মাঝে মাঝে মনে হয়, কিন্তু তখন যদি আমাকে দিয়ে দিত আমি ওকে রাখতাম, কিন্তু আমাকে দিয়ে যায় না। আর ওকে ঠিক আছে বলেন তারপর? পরে দিয়ে আমি সিটাং চলে যাই, কি করবো এখন। আর 3টা বিয়ে করলেন, 3টা বিয়ের একটা বিয়ে আপনার নাই তখন? না এখন নাই। ওকে। পরে যাওয়ার পরে সিটাং যাই, চাকরি করি, আর হোটেলে যাই মাঝে মাঝে। আমি ঢাকায় আসি, ঢাকায় আমাকে পরে হোটেলের মধ্যে, হোটেল বলতে আপনি এই ধরনের মানে শারীরিক সম্পর্ক করার জন্য আপনি আসি ঢাকায় আসি, মাঝে মিরপুরে যাই মাঝে মাঝে। তো এইভাবে জায়গায় যাই, যেখানে থাকে ওদের সাথে, ওই মিরপুর মনসুরাবাদ যেখানে গেছিলাম ওদের থেকে নাম্বার নিয়ে মানে অন্য জায়গায় যাইতাম, ওরা ঠিকানা। পরে এখানে মনসুরাবাদ বন্ধ হয়ে যায়, পরে অন্য জায়গায় যাই। পরে
কিছুদিন পর আমার আম্মা অসুস্থ হয়ে যায় 2014 সাল। তখন আমার আম্মা অসুস্থ, খুব অসুস্থ। ওনাকে নিয়ে অনেক তেন করি, বাবা তো নাই, মাকে নিয়ে অনেক কষ্ট করি। আমি আসলে ওনার জন্য কিছু করতে পারি, বড় ভাইরা করছে, সেটা বড় ভাইয়ের অবদান। অনেক ডাক্তার দেখে উনি অসুস্থ। পরে আমি এর ভিতরে এইভাবে থাকি, চাকরি করি সিটাকে, মাঝে মাঝে হোটেলে যাই, বাড়িতে আসি চলি। তো আমার বললাম আম্মা আমার জন্য মেয়ে দেখতে পারেন না ওনাদেরকে। আমরা ডাইরেক্টলি আমার আম্মাকে বলছি আমি আর কথা থাকবে এভাবে, তো ট্রাফিকতে করতে হবে। পরে আমার বড় ভাই দেখে, তো এ ফাঁকে আমার আম্মা খুব অসুস্থ হয়ে যায়, সিটাঙে যায়। আমার খালতো মনে বাড়ি আছে সিটাঙে, ওইখানে যায় বেড়াইতে, ওইখানে যায় খুব অসুস্থ হয়ে যায়। পরে আমার বলে বাবা তুই আমার বাড়ি দিয়ে, আমি বাড়ি চলে যাবো। 2015 সালে কোরবানির সময়। পরে মা ওইখানে অসুস্থ, ওরা নিয়ে আসলাম, ওরা নিয়ে আসলাম, আমি টিকিট কাটলাম সিটাং বাড়িতে নিয়ে আসবো। পরে বাড়ি দিয়ে গেছি বাড়িতে রোববারে, উনি মঙ্গলবারে মারা যায়। মঙ্গলবার রাত্রে মারা যায়। কষ্ট হয়েছে ভাই, ওনার সাথে আসলে কথা বলতে পারিনি। আমার মনে কষ্ট পাইতো ফ্যামিলির ভিতরে, কিন্তু কারোর সাথে কখনো দেখা দিত না। কোনো অন্য পুরুষের সামনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব ভালো মানুষ ছিল। কখনো আমার মানে আমরা কষ্ট দিই নাই। মানে অনেকে আসছে না গালিগালাজ করে, মারে, তুই তাই করে বকাশোকা করে, আমরা এগুলো কখনো করিনি বা কোনো ভাই করিনি। আল্লাহর রহমতে আমি কখনো বলিনি, মাকে কখনো তুই বলিনি। এখনো প্রতিটা সেকেন্ডে মাকে মিস করি। ওকে, ঠিক আছে, বলুন তারপর। এরপরে মা মারা যায়, যাওয়ার পরে এখন মামতো বোনকে বললাম বোন এখন তো আর আমার কেউ নাই। আবার বড় ভাইরা তো তেমন, বড় ভাইটা যোগাযোগ রাখে, এরপরে 4 নাম্বারটা একটু যোগাযোগ রাখে। এই পরে বোনকে বললাম বোন আমার জন্য মেয়ে দেখেন, আমি তো আর এভাবে পারবো না। পরে উনি আমার জন্য একটা মেয়ে দেখে। উনি আবার আমার সম্পর্কে আত্মীয় হয়, আমার আব্বার দিক দিয়ে একটা সম্পর্কে আত্মীয় হয়। তো আমি পছন্দ দেখতে যাই, দেখার পরে আমার ভালো লাগে। পরে আমি বলি আপা আমার পছন্দ হয়েছে, এখন ওনারা যদি দেয় তাহলে আমরা করবো। মেয়েটা হয়েছে যে ভাই আমি বলি উনি হয়েছে আমার মায়ের বোনের ছেলের মেয়ে, বুঝছো? ওকে, সম্পর্কে আত্মীয়ের মধ্যেই। হ্যাঁ, পরে পছন্দ হয় ওনারা দিবে। আমার পছন্দ হয় মেয়েটাও আমাকে বিয়ে করবে, আমার পছন্দ হয় মেয়েটা আইফাস। ওরা কিন্তু আর এত কিছু জানে না আমার, ওনারা জানে আমি একটা বিয়ে করছি, ওনাকে আমি ছাড়িয়ে দিয়েছি। এই তো পরে ওনারা রাজি হয়, প্রথম রাজি হয়। পরে আমার চাচা আমার নামে অনেক কথাবার্তা বলে, আমি যেখানে বিয়ে করি, যেখানে বিয়ে করি। তো উনি এগুলো বলে, ওরা আবার বিশ্বাস করে। আমি দেখেন আমার চাচাদের সাথে আমাদের মিল নাই, এই জন্য ওনারা হয়তো বলে, ওনাদেরকে বুঝে যাই, এটা রাজি করায়, বিয়ে হয়। পরে বিয়ে হবে, বিয়েটা করি। আম্মা মারা যাওয়ার 2016 সালে মনে করি, 15 শেষের দিকে করি। এই কোরবান আসলে 2 বছর হবে। পরে ওকে বিয়ে করে বাড়ি সিটাং নিয়ে যাই। নেওয়ার পরে ও সিটাং বিয়ে করার 2-3 মাস পরে বিয়ে করে আমার কেউ থাকে না ভাইয়া। বিয়েটা করি, ওই মামতো বোন থাকে, মামতো বোনের জামাই থাকে, আর আমার একটা ছোট ভাই যায়। এই আর কেউ জানা বিয়েটা হবে ওনাদের মামতো বোনের বাড়িতে নিয়ে যায়, আমাদের বাড়িতে আনি না, কারণ আমার মা বাবা নাই, বাড়িতে আনি কার কাছে আনবো, বাবির এতটা সুবিধা না। পরে নিয়ে যায় মামতো বোনের বাসা, ওইখানে থাকে, আমাদের ওইখানে থাকা হয়, বাসাটা তো ওইখানে হয়। পরে নিয়ে আসি, আসার পর ওদের বাড়িতে থাকে, আমি সিটাং চলে যাই। যাওয়ার পরে 2 মাস পরে আমি ওকে নিয়ে যাই সিটাঙে, একটা বাসা নিয়ে সিটাঙে নিয়ে যাই। খুব ভালো সম্পর্ক, 2 মাস, প্রত্যেক মাসে 2-3 বার আসি বাড়িতে। খুব ভালো সম্পর্ক ছিল 2 মাস থাকার পরে ওকে আমি সিটাং নিয়ে যাই। নেওয়ার পরে ও আমাকে সিটাং যাওয়ার 1 মাস, মানে সকালবেলা ভোরে উঠি আমার বাস ডিউটি পাই 6টা থেকে দুপুর 2টা, আবার দুপুর 2টা থেকে 1 সপ্তাহ রাত্রে 10টা। এগুলো ভোরে উঠি আমার ভাত পাকায় খাওয়াইতো। কিন্তু 1-1.5 মাস যাওয়ার পরে আমার সাথে এরকম ব্যবহার করে, মানে খুব খারাপ ব্যবহার করে। আমি একটা কথা বলে, দেখো তুমি এভাবে রান্না করছো কেন, এভাবে করতে পারতো, এই বাতের ফাতে মেলা আমার ফেলা দিবে, কিছু বলা যাবে না ওকে, খুব রাগ দেখাবে। মানে ওকে আমি কিচ্ছু বলতে পারবো না, ও আমার সাথে উল্টা বলে, যেখানে আমি গরম হবো ওইখানে ও আমার সাথে গরম। তখন ওর মন মানসিকতাটা আমার খারাপ লাগে, কিরে ও এরকম করতেছে কেন। তো আমি খুব সহ্য করে থাকি, ওই হয়তো বেতন করে। এটার পেছনে কারণ কি ছিল, আপনি নিজে থেকে বুঝতে পেরেছেন আপনার কোনো ডিফেক্ট ছিল কিনা? না, নিজে থেকে বলতে ও মানে ওর মাস পরে আমি এখন জানতে পারছি যে আর কি, আমি বলতেছি এটা পরে ও আমার সাথে এরকম দেখায়। মা কথায় বলবে, রাত্রে 2টা বাজে 3টা বাজে বাসাতে বেরো যাবে, আমি চলে যাবো বাসাতে বেরে। রাত্রে যদি স্বামীর স্ত্রীর অনেক কিছু হয়, ও রাত্রে রুম দরজা খুলে বাইরে বেড়ে যাবে, মাঝে মাঝে বেরেট লুবে হাত কাটতে। তো আমার এগুলো ভালো লাগতো না। পরে আমি ওনাদেরকে বলতাম, ওর বাইরেদেরকে বলতাম, ওর ভাবিদেরকে বলতাম, দেখেন ভাবি ও এরকম করে আমার সাথে, আমি কিভাবে সংসার করবো। আমি ওকে একদিনে বলছি, যেদিন বিয়ে করছি সেদিনে বলছি আমি আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার সাথে এরকম করলে আমি কি করবো, কার কাছে যাবো। তো আমার সাথে এরকম করে, সবসময় এরকম করে গরম দেখায়, কিছু বললেও আমার সাথে যাতা বলে, যারা বলে ফেলে। ওর বিশ্বাস করবে না ভাইয়া সবাই, আমি ওর কাছে এত নত হয়েছি যে আমি জীবনে কারো কাছে এরকম নত হয় নাই, তারপরেও আমাকে বুঝতে চায় না। পরে একটা দুঃখের বিষয়, আমার বোনটা বলিনি ভাইয়া, বোনটা এখন বলবো কিনা ভাইয়া? বলেন। আমার বোনটা আবার মাথায় সমস্যা আছে, উনি মেন্টালের মতো আর কি, পরনে পাবনা থাকে। গেছে বছর রোজারি দিয়ে তো পাবনা ভর্তি করে দিয়ে আসি। পরে 2 মাস পরে উনি ভালো হয়, ওনারা আমার কাছে নিয়ে যায়। আমার বাইরে বলে তোর কাছে নিয়ে যান, এখানে রাখ কদিন। তো আমি আমার কাছে রাখছি, থাকার পর উনি ভালো থাকে। বোনের সামনে ও আমার সাথে যাতা ব্যবহার করে, আমার বোন কান্না করে, ভাই তুই কি করলি। তবে এই দিক দিয়ে ভালো ছিল, আমার বোন যখন কারোর থেকে আসছে ওইখান থেকে ওনার মাথায় অনেকগুলো উকুন ছিল, অনেক রকম ইতান ছিল, ওইগুলো পরিষ্কার করতো, ও কখনো ঘৃণা করতো না, মানে এই জিনিসটা ঠিক ছিল। কিন্তু আমার সাথে যাতা ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, আমি এটা সহ্য করতে পারতাম, তারপরেও করতাম যে আমার কেউ নেই, ও সারানো কে আছে, অনেক সহ্য করতাম। পরে রোজার ঈদে একদিন রোজার আগে আমার বোনকে বাড়িতে পাঠাই দিই, বোন বাড়ি চলে আসে, আমি ওর নিয়ে থাকি, ঈদে আসবো।
তো রোজার মধ্যে একদিন বাজার করতে যাই, মার্কেট করতে যাবো, তারপর ওর লেহেঙ্গা পছন্দ হয়, লেহেঙ্গা নিবি। তো আমি বলি দেখো একটা দোকানে ঢুকছি, এটাতে নেওয়ার কি দরকার আছে, অন্য দোকানে দেখি। কারণ আমি কখনো মেয়েদের কাপড় কিনি নাই। পরে ও কেন এটা কিনে নাই, ও চলে আসছে লগলা বাসায়, আর থাকবে না এখানে, লগলা বাসায় হাত কেটে ফেলছে, হাতে 6টা সিলে দিচ্ছি আমি। পরে আমি নাচরুমে নিয়ে আমি শেভ করে শেভের বেলা ব্রেড নিয়ে হাতটা লগলা কাটি ফেলছে, কাটি রক্ত পড়তেছে মাটির মধ্যে, ও বসে দিচ্ছে। পরে নিচে আনলাম, মেডিকেল আনি 6টা সিলে দিলাম। পরে বললাম দেখো তুমি যেগুলো করতেছো এগুলো ভালো করতেছো, কখন কি করার কোনো ঠিক নেই, কিছু বললেই ফাঁসি দিতে যাবে, কিছু করলে মানে আরও একদিন। পরে যাক ওইটা হাত টাত কাটছে, ফেন্সিয়ার করলে দিলাম, ওর বাইরে বাসা নিলাম, ওর বাড়িটাই বুঝে দিল। আসলাম ঈদ আসছে, ঈদে বাড়িতে আসলাম, বাড়িতে আসা ও বাড়িতেও আমার সাথে এমন ব্যবহার করে ভাইয়া বলার বাইরে। আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের সামনে দাদা ব্যাপার, আমি বলাতে যদি বলি চলো শুইতে যাবো, ও যাবে না, ও সবার সাথে বসে আড্ডা দিবে, আমার কথা শুনে আমার সাথে মানে উল্টা ব্যবহার করে। পরে আমি ওরা বলি দেখো তুমি আমার সাথে এগুলো করতেছো, এগুলো ভালো করতেছো, আমার মনটা অন্যরকম হয়ে যায়। তাই কত ওরে বুঝাবো, বুঝাইতে একদম মানে আর পারতেছি না। তো এরপরে ঈদের পর, রোজার ঈদের পরে যাওয়ার পরে একদিন কি জানি একটু জানো, ও ডাইরেক্ট ফাঁসি দিতে যায় রুমের ভিতরে। ও ফ্যানের লক ঝুলবে, স্যার নিয়ে আসছে একটা ফ্যানের লক ঝুলবে আমার সামনে, আমার বাইর করে দিবে, দরজা আটকে ঝুলবে। আমি কম তুমি এটা কি করতেছো, মানে ওটা যদি বলে যে দেখো আমি, ও খালি সন্দেহ করবে আমাকে, বুঝছেন ভাই। মানে ফার্স্টে আমরা একটা ফ্ল্যাটে থাকি 3 ফ্যামিলি, তো সামনের ফ্ল্যাটের মহিলাটা ওনার বাসা থেকে আরেকটা মহিলা আছে, উনি চাকরি করে। তো উনি, আমি যদি রুম থেকে বাইরে একটু দেখি যে আমি রুম থেকে বাইরে ওয়াশরুমে যাবো, তো দেখি যে কেউ আছে কিনা, এটা দেখতে পারবো না। ওনাকে নিয়ে সন্দেহ করবে যে হ্যাঁ ওই মহিলাকে নিয়ে থাকেন, এই সেই ওই মহিলাকে নিয়ে দাদা বলবে। তো এগুলো আমার ভালো লাগতো না, ওরা বললাম ও বুঝে না। পরে এগুলো নিয়ে ঝগড়া হইতো সবসময়। তো ও ফাঁসি দিতে যাবে, ফাঁসি দিবে, আমি এক থাপ্পড় দিয়েছি, থাপ্পড় লোক অজ্ঞান হয়ে গেছে পুরো রোজার ঈদের পরে। পরে ওরা নিয়ে বাইরে ফোন দিলাম, পরে জ্ঞান ফিরে না, পরে বাইরে ফোন দিলাম, দেওয়ার পরে ও পরে যাক ও ফাঁসের রুমের মহিলা একটা আসতে আসে, উনি ও সবসময় খালি আমার সন্দেহ করবে, এখনো সন্দেহ করে। তো নিলাম, পরে ওরে আমি রাখি, বাইরের বাসা নিয়ে গেলাম, নেওয়ার পরে বাইকের বাসায় 2-3 দিন থাকলাম। যাক মোটামুটি ভালো, বাইরে বুঝাইলো তুমি এগুলো করো কেন। আমি বললাম দেখেন ও যে এবার ফাঁসি দিতে যায়, কখন কি করে আমাকে, পরে আমার ফাঁসাবেন আপনারা যে আমি ওকে মারি ফেলছি। এখন আপনারা কি করবেন আপনারা চিন্তা। ওনারা কিন্তু অনেক সালিশ বসছে, ওনার বাইরে মিলে ওকে নিয়ে অনেকবার বসছে, এখন কি করবো। ও সবসময় ভালো হয়ে যাবে, হ্যাঁ আমি ভালো হয়ে যাবো, আমি আর কিছু বলবো না ওনাকে। কিন্তু আবার 2 দিন পরে যে আমার সাথে গরম দেখাবে। তো পরে আমি আমার মামতুমিনে বললাম যে মুক্তি আসছিল বিয়েতে, যে ভাই এখন কি করবো, ও যে আমার সাথে এরকম পরে আপনারা আমাকে বিয়েটা দিয়েছেন, এখন আপনারা বলেন আমি কি করবো। পরে উনি আবার ওর বাবারা বলে, ওর বাবারা বললে, ওর বাবা বলে যে ও তো আগে একটা ছেলের সাথে কোরআন শপথ করছে, ওর কি শান্তি আছে? ওর কোনো শান্তি নেই, ও এরকমই থাকবে, ওর ভালো কোনো শান্তি নেই, ওর ভালো খাইছে আমাকে। তো আমি ওইটা শুনে আমার তো অন্যরকম লাগছে, কি ও একটা ছেলের জন্য কোরআন শপথ করছে, ওর সাথে কারা বিয়ে দেয়, তো জীবন শান্তি হবে না। এই আপনার 4 নম্বর বউ? হ্যাঁ, ও একটা ছেলের সাথে কোরআন শপথ করছে, ওই ছেলেটার সাথে আবার আমাকে নিয়ে একসাথে ঘুরছে, একসাথে রেস্টুরেন্টে বসে আমরা খাইছি, লাঞ্চ করছি, আবার ওরা আমাকে দাওয়াত দিই, লাঞ্চ করাইছে একদিন রেস্টুরেন্টে। তো আমি তখন বুঝতাম না, পরে এখন বুঝতে পারছি ওর সাথে মোটামুটি একটু কানেকশন ছিল, ছেলেটা সৌদি থাকে এখন, কিছুদিন আগে গেছে। তো আমার মনটা অন্যরকম গেছে, কি ও এরকম করে আমি কি করবো। পরে ওরে বুঝাই পারি না। পরে রোজার ঈদের পরে যাওয়ার পরে আমার চাকরিটা একটু সমস্যা হয়, চাকরিটা চলে যায় 2015 সালের শেষে, 16-র দিকে। তো আমার চাকরিটা চলে যায়, আমি সাসপেন্ডে থাকি অনেকদিন, প্রায় গার্মেন্টস চাকরি তো ভাই অনেক কষ্টের, একটু নির্বিষ হলে চলে যায়। পরে চাকরিটা চলে যায় 2 মাস আমাকে ভয় বেতন দিছে, এরপর চাকরিটা চলে যায়। পরে ঘুরি চাকরির জন্য, এর ফাঁকে আমি ওরা চিন্তা করলাম ওরা তো এখানে রাখলে আমার চালাতে পারবো না, কারণ আর ওরা আমি চাচ্ছি যে ওর বাড়িতে ফাড়াই যায়, কারণ ওকে না বাড়িতে ফাড়াইলেও কখন কোনো দুর্ঘটনা ঘটায় তখন আমি ফাঁসি যাবো, কারণ ও যেহেতু ফাঁসি দিতে যায়, হাত কাটতে যায়, কথা চুরি লয়, কথা রেট লয়, কথা এই জন্য আমি চিন্তা করলাম বাড়িতে ফাঁসাই দিব, ওকে বাড়িতে ফাড়াই দিছি, বাড়িতে থাকে আর আমি মাঝে মাঝে যাই। তো এখন এইভাবে চলে। তো এরপরে আমার চাকরিটা চলে যায়, 3-4 মাস চাকরি পাই না, রোজার ঈদ চলে যায়, কোরবানিতে চলে যায়। কোরবানি যাওয়ার পরে এরপরে গেছে বছর ডিসেম্বরের আমি 5 তারিখের চাকরি নেই নতুন, এখন এখানেই আছে। এর ফাঁকে আমার ওই মিনিতের সাথে আমার অনেক সবসময় এখনো যোগাযোগ হয়, মিনিতের সাথে প্রথম বোর সাথে, ওর সাথে এখনো আমার যোগাযোগ হয়। ও আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি ওকে অ্যাকসেপ্ট করতে পারি না, কেন ওর একটা ছেলে আছে, ছেলেটার বয়স 6-7 বছর হয়ে গেছে। তো এইভাবে চলে। এখন পরে আমি এখন ও বাড়িতে আমাকে প্রেশার দিচ্ছে চিঠা আনার জন্য, আমি না আমি তোমাকে এখন আর নিবো না, এখন তুমি কি করবো এটা তুমি ডিসিশন, আগে তুমি ভালো হও এরপর আমি তোমাকে নিবো, কারণ তুমি আমার সাথে গেলে ব্যবহার খারাপ করবো, আমি কিভাবে তোমাকে নিবো, আমি কি করবো, আমি কি দোষ করছি তোমার সাথে, তুমি আমার সাথে কথায় আমার সাথে আটকে পারবা, কথায় বাতর মেলামার ফেলা দিবে, যদি বলে পাত্র একটু নরম হলে কি হতো, ভালো হতো না, আমি শক্ত খাইতে পারি, ও মেলামার পাতা ফেলে কিছু বলতে পারবো না, হ্যাঁ খাইবে না, আমার কাছে খাওয়ার দরকার ফাঁসা রুমের বেডি থেকে, যদিও কথাটা উচিত হবে না বলা, মানে এটা একেবারেই মানে অযৌক্তিক একটা কথা হবে, কিন্তু তারপরও বলতে ইচ্ছে করছে, আপনার কি মনে হয় না যে আপনার পাপের শাস্তি এটাই মনে করছি। আমরা এই জায়গাটায় আরেকটা বিরতি নিব প্রিয় শ্রোতা। 5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আকাশ রয়েছে আজকে কনফেসে। আকাশ কথা না বাড়াই, হ্যাঁ শুনি তারপর কি হলো। পরে
ওকে বাড়িতে রেখে দিই। ও কিছু বললে মানে ও ফাতিলের মেলা ভাড়া দিবে, ভাত খাইতে পারবে, বললে কিভাবে সম্ভব, এই জন্য বাড়িতে রেখে দিয়েছি। এইভাবে থাকে। তো আমি গেছে মাসে 16 ডিসেম্বরে 5 তারিখে আমি একটা চাকরি নিই। নেওয়ার পরে ও আমাকে আবার চাপ দিচ্ছে আমি নিয়ে আসার জন্য সিটাকে। আমি তো আনতে চাচ্ছি না, কারণ ওকে আনলো আমার সাথে খারাপ ব্যবহার করবে। ও যখন তখন আমার খারাপ ব্যবহার করে আমার সাথে। আমি এগুলো ওনাদেরকে বলি, ওনাদের বাড়িতে গেলো সিলে কথা বলবে, কিছু বললেই সিকুরবাকুতি কথা। এখন ওনাদের বাড়িতে থাকে, ওদের বাড়িতে থাকে, আমার বাড়িতে, কারণ আমার বাবা মা নাই, এই জন্য আমি রাখতে পারি না। কারণ বাড়ি আছে, জায়গা আছে, সব আছে, কিন্তু ওইরকম থাকার মতো পরিবেশ নাই। কারণ একা কীভাবে থাকবে, এই জন্য আমি বাড়িতে নিই না, ওদের বাড়িতে রাখি। তো বলে যে আমাকে অনেক কথা বলে, আমি এখানে থাকি, আমাকে আমাদের বাড়িতে না আমার কাছে নিয়ে যান। তো আমি না, তুমি আগে ভালো হও, এরপর আমি তোমাকে নিবো, এর আগে নিবো না। এর ফাঁকে আমার সাথে ওই মিনিতে প্রথম বোর সাথে আমার যোগাযোগ সবসময় চলে, ওর সাথে আমি দেখা করি, ওর সাথে থাকি, মানে ওর সাথে চলে। মাঝে মাঝে আবার হোটেলেও যাই, মানে সময় কাটানোর জন্য। ওকে নিয়ে না, ওকে নিয়ে থাকি, আলাদাভাবে হোটেলেও যান? ওরে নিয়ে থাকি, হ্যাঁ। এই কিছুদিন আগে গেছি আমি। তো যাওয়ার পরে ওইভাবে থাকে। পরে আমি জানুয়ারির পর থেকে আমার ওই যে অফিসে এখন নতুন চাকরি নিয়েছি, এখানে একটা আমার মেয়ে পছন্দ হয়, খুব পছন্দ হয় মেয়েটাকে। তো ওর দিকে আমি কথাবার্তা বলি, ওর পছন্দ করে বলি, একটা মেয়ে দিয়ে বলাই। পরে ও বলে দেখেন আমারও ভালো লাগে ওনাকে, কিন্তু উনি যদি গার্জিয়ান নিয়ে আসে তাহলে আমিও রাজি। পরে আমি দেখো তোমার তো আমি গার্জিয়ান হিসেবে বিয়ে করবো না, কারণ গার্জিয়ান নিয়ে তো করবো, কারণ আমার তো এই কাহিনীও জানে না, ওকে আমি বলি। পরেও আমাকে বলে দেখেন আমি তো এভাবে করবো না, ওর বাড়ি সে বাগেরহাট। তো আমাকে বলে দেখেন আমি এভাবে করতে পারবো না, বাবা আমাকে যেখানে বিয়ে দিবে আমি এখানে যাবো, কারণ আমি বাবা মার মতের বাইরে কোথাও যাবো না। তো আমি বলি দেখো আমি তো বাবা মার মতের বাইরে বিয়ে করবো না, তুমি আগে আমার সাথে কথা বলো, এরপরে গার্জিয়ান দিয়ে বিয়ে হবে। পরে ওর সাথে আমি কথাবার্তা বলতে থাকি, ফোনে কথা হয়, অনেক কথা হয়। পরে একদিন ও আমাকে বিশ্বাস করতে পারে না, আসলে আমি বিয়ে করি নাই, আমি যে এখনো বিয়ে করি না, আমাকে বিশ্বাস করতে পারে। ওকে আমি বলি নাই যে আমি বিয়ে করছি এখন, কারণ আমি ওর দিক দিয়ে পিছু পাচ্ছি না। এই জন্য আমি চাচ্ছি যদি ওরে বিয়ে করি হয়তো আমি কোথাও পড়ে থাকবো, ওকে নিয়ে একা। এই চিন্তা করছি আমি এখন, কারণ আমার আর মানে ভালো লাগে না, কোথাও বাড়িতে যেতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না। চিন্তা করছি যে যদি ওকে নিয়ে বিয়ে করি, কোথাও পড়ে থাকবো একা, কারোর সাথে করবো, এভাবে থাকবো। কিন্তু হয় না, সেটা ও মানতে রাজি না। বলে দেখেন আমি সবাইকে নিয়ে বিয়ে করবো, যদি করি সবাইকে নিয়ে করবো। ওর সাথে কথা হয় আজকে প্রায় 3-4 মাস ধরে। পরে ও বলে যে আমি যদি বিয়ে করি সবাইকে নিয়েই করবো, আপনি একা করতে পারবো না। পরে ওর আন্টিকে বলে, আন্টি বললে আন্টি আমাকে দেখে, আন্টি আমার পছন্দ করে, কিন্তু উনিও আমাকে বিশ্বাস করতে পারে না যে আমি বিয়ে করিনি। পরে উনি আমাকে একদিন দেখার পর উনি অবাক হয়ে যায়। পরে ওই দিন দেখার পরেই ও আমাকে বলে যে আপনার সাথে আমি আজকে সারা রাত কথা বলবো, আপনি মোবাইলে তত টাকা ঢুকে রাখতে পারেন, ঢুকার সারা রাত। আমি বলছি হ্যাঁ আমিও তোমার সারা রাত কথা বলবো, যদি আপনার জীবনে কিছু থাকে আপনাকে বলেন, আমার জীবনে থাকলে আমি বলবো আপনাকে। হ্যাঁ আমার জীবনে আছে, আমার একটা বিয়ে হয়েছে, যদি আপনাকে মেনে নিতে পারেন তাহলে হ্যাঁ আমি আপনাকে রাজি। পরে ও আমাকে বলে দেখেন আমার এরকম একটা বিয়ে হয়েছে, আমার ছেলের সাথে 1.5 মাসের মতো ছিলাম আমি ওর সাথে, আমার বাবা মা দিছে, আমার পছন্দ হয়নি। তাই বলে হ্যাঁ ঠিক আছে সমস্যা না, আমি তো জানি আমার বিয়ে হয়েছে, অসুবিধা নেই। পরে রাত সারা রাত ওর সাথে কথা বলি, ফোনে বলার পরে ও এটা মানতে রাজি না, ও বিশ্বাসই করে না আমি যে বিয়ে করিনি। তারপর আমি ওকে বলি নাই, বলছি দেখো সত্যি বলছি আমি বিয়ে করি নাই। উনি 4টা বিয়ে করেও বলেন না বলে নাই আমি যে বিয়ে বিয়ে করছি। করছি, হ্যাঁ। আর ও একটা বিয়ে করে আপনাকে বলেছে আপনি বিয়ে করেছেন। ওকে। পরে ও সারা রাত আমার সাথে এত মিষ্টি কথা, যখন ও আমাকে বলছে, মানে ওর আন্টি বলার পরে ও আমার সাথে অনেক কথা বলছে, পরে অনেক সুন্দর কথা। পরে ও অফিসে যায়, আমার একই জায়গায় কাজ করি, তো ও আমার ফোন থেকে ও আমাকে বারবার জিজ্ঞাসা করে আপনি বাড়ি কাউকে আনতে পারবেন, আমি বিয়ে করবো। হ্যাঁ ঠিক আছে বিয়ে করবো, কোরবানের পর, মানে এই কোরবানের পর বিয়ে করার কথা ওর সাথে। আমি চিন্তা করছি আমি ওকে বিয়ে করে বাড়িতে যাবো না, ওকে নিয়ে এক সাইডে থাকবো, কার সাথে যোগাযোগ করবো না, এটা একটা চিন্তা করছি নিজের থেকে। এছাড়া আমি আর কিছু করতে পারতেছি না এখন, কি করবো, আমার কোথাও কোনো শান্তি নেই, আমার ভাইয়েরাও আমার সাথে যোগাযোগ করার তেমন একটা। তো নিজে কি করবো, নিজে দেখি কিছু একটা করি, লাস্ট একটা সুযোগ নিয়ে দেখি যদি কিছু করতে পারি, আর না হলে তো নাই। এই হচ্ছে আপনার জীবনের। হ্যাঁ আরেকটু আছে ভাই, আরেকটু বলি। আরো একটু আছে, হ্যাঁ বলেন। পরে ও আমার ফোনটা নিয়ে যায় অফিসে, নিয়ে ওর ওই আমার 4 নাম্বার ওয়াইফের বড় বোনের নাম্বারটা নিয়ে যায় আমার মোবাইল থেকে, নিয়ে ওকে ফোন করে, ওনারা ফোন করে বলে যে আপনি কি চিনেন? বলে যে হ্যাঁ চিনি তো, কেন কি হয়েছে? বলে উনি তো এখানে, আমি তো ওনার ওয়াইফ, মানে ও বলতেছে আমি তো ওনার ওয়াইফ, আপনি ওকে চিনেন? ও কি বাড়িতে বিয়ে করছে? বলে হ্যাঁ ও তো আমার ছোট বোনের জামাই, ও তো আমাকে গেছে, কি এটা কীভাবে সম্ভব? উনি আমাকে এবার বলে নাই। তো উনি অনেক রাগ হয়ে যায়, ও আর চাকরি করবে না। ওকে সবাই বলে, সবকিছু বলে, ওরা আমি জান ডাকি, সবকিছু ওকে বলে। পরে আমার ওয়াইফের সাথে কথা বলে, 4 নাম্বার ওয়াইফের সাথে কথা বলে, ফোন নাম্বার নিয়ে বলে, সবকিছু বলে, আমি ওর সাথে যা করছি বলছি সম্পর্ক, আমরা ওই পর বিয়ে করতেছি কোরবানের সময়, এগুলো বলে। পরে ও তো বলে অবাক, পরে ও আবার আমাকে বলে দেয়, ওর সাথে আমার যোগাযোগ আছে, যাই আমি কিছুদিন আগে গেছি বাড়িতে। পরে ও বলে দেয়, বলার পরে ও আর আমার সাথে কথা বলে না, ও চাকরিটা ছেড়ে দেয়। ও যে আপনার 5 নাম্বার বউ হওয়ার কথা ছিল। হ্যাঁ ও গেছে 22 তারিখ, আল্লাহ বাঁচাইছে। যাই হোক বলেন। পরে চাকরিটা ছেড়ে দেয়, দেওয়ার পরে ও আর আসে না। পরে বাড়িতে ও তো আমাকে এখন ফোন দিচ্ছে, আপনি সিজাং আরেকটা বিয়ে করতেছেন, আপনি আমাকে, আমি কেন করবো না, আমি তোমার জন্য করতেছি, তুমি আমার জন্য ব্যবহার করতেছো খারাপ, সেই জন্য আমি কি করবো, আমি তোমার জন্য, তোমাকে ভালো করার জন্য আমি করছি এটা, তারপরে তুমি যদি ভালো না হও আমি আর কি করবো? হ্যাঁ আমি তো এখন ভালো, আমি কিভাবে ভালো, তুমি এখনো আমার সাথে গরমে কথা বলো, আপনি ওকে নিয়ে থাকেন, ওকে বিয়ে করেন, এই সেই। ও দাদা আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। তো ও যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ঈদের পরে, ও কালকে আসতে আমাকে দেখে মুখ ফিরে চলে গেছে, এতটুকুই। কেন বললেন আপনি আজকে এই অপ্রিয় সত্যগুলো লাখ লাখ মানুষের সামনে কেন বললেন? বললাম যে আমি আসছি আসলে এখানে আমার আসার অনেক আগ থেকে আগ্রহ, যে আমি
আমি যা করছি এগুলো আমার মতো যাতে কেউ এরকম না করে, কারণ আমি অনেক পাপ করছি। আমি বুঝতেছি এখন আমার কোথাও কোনো শান্তি হচ্ছে না, আমি ঠিক মতো কোথাও চাকরি করতে পারতেছি না। এখনও যে চাকরি করি, চাকরি ঠিক নেই, কখন চলে যায় ঠিক নেই। আমি গার্মেন্টসে একজন সুপারভাইজার, আমি অনেক মেয়েদের সাথে অনেক করছি, কিন্তু আপনি গার্মেন্টসের মেয়েদেরকেও এসব কাজ করেছেন, হ্যাঁ সুযোগ বুঝে বাটে ফেলে হ্যাঁ সিস্টেম করে এসব কাজ করেছেন, হ্যাঁ, যেটা আপনি আজকে এখানে কনফেস বলেন। এই জন্য আমার আশা এখানে। আপনি মূল যে গল্পটা বলেছেন সেটা হচ্ছে চারটা স্ত্রী আপনার, হ্যাঁ। এবং প্রত্যেকটা স্ত্রীর কাছ থেকে আপনি কোনো না কোনো ভাবে আপনার আপনি এক ধরনের লুকোচুরি করে এই সম্পর্কগুলো করেছেন এবং শেষ পর্যন্ত আপনি সুখী হননি। কিন্তু আপনার মূল গল্প যেখানে ছিল সেই জায়গাটা থেকে আপনি বের হয়ে এসেছেন, সেটা আপনি কেন কনফেস করেননি? কেন এই যে গার্মেন্টসের মেয়েদের সঙ্গে আপনি সব করেন, এটা গোপন করেছেন, এটা করেছেন, ওটা এটা কেন আপনি স্বীকার আজকে এখানে কনফেস করলেন না? আসলে এটা আমি তখন বুঝি না, যখন এটা করি ওসব বোঝা যায় না, নিজে মনে করি যে লাস্টে এখন করতে চাচ্ছিলাম যে ওকে বিয়ে করে ওকে নিয়ে কোথাও থাকি যাবে। না, কিন্তু একবার একটা মানুষ ভুল করতে পারে, 2 বার পারে, 3 বার পারে, 4 বার পারে, আপনি 4 বারের পরও 5 বার কিভাবে পারেন? মানে আমি এখানে অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। আসলে এই ওর ব্যবহার কারণ ওর ব্যবহার, আপনি তো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ, আপনি তো বুঝতে পারেন যে হ্যাঁ এটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে আমি বুঝতেছি, আপনার তো বিয়ের কথা শুনলে উল্টো দিকে দৌড় দেওয়ার কথা, আপনি কিন্তু সেখানে একের পর এক বিয়ে করেই ওটা যাচ্ছেন। হচ্ছে না কেন জানেন ভাই? আমি বলি, আমি ওর কাছে ওকে বিয়ে করার পর আমি চিন্তা করছি আমি আর কখনো কারোর দিকে চোখ দিতে তাকবো না, তাকাবো এবং না। আরেকটা বিষয় যদি হতো, সেটাও না হয় একটা যুক্তিযুক্ত ব্যাপার হয়তোবা হতো, সেটা হলো যে আপনি বিয়ে ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন না, সেক্ষেত্রে যেহেতু আপনি সংসারে সুখী হতে পারছেন না, আপনি অন্য শারীরিক সম্পর্কের জন্য বা প্রয়োজনের জন্য হলো আপনার একটা বিয়ে করছেন, সেটাও হয়তোবা মানসিক জায়গাটা থেকে অনেকেই হয়তো মানতে পারতেন। কিন্তু আপনি তো মানে মিসেলেনিয়াস টাইপ অনৈতিক সম্পর্কে জড়িত, মানে বউয়ের কাছে হোটেলে যাচ্ছেন, গার্মেন্টসের মেয়েদেরকে সিস্টেম করে এইসব কাজ করছেন, তাদেরকে মানে বিপদে ফেলে, সব ধরনের কাজই যেহেতু আপনি করবেন, তাহলে আপনার বিয়ের কথা মানে এত বারবার বিয়ে কেন আসছে? না, এখন আমি ওর কাছে শান্তি পাচ্ছি না, মানে ওর কাছে গেলেও আমার সাথে কথা বলে না ঠিক মতো, উল্টাপাল্টা কথা বলে। এই জন্য আপনাকে বিয়ে করতে হবে? এই জন্য আমি আপনার কোনো গ্যারান্টি আছে আপনি 5 নম্বর বিয়ে করলে শান্তি পাবেন? সেই জন্য ভাই আমার আশা এখানে। তার মানে আপনি যদি হবে শান্তি না পেতে থাকেন, তাহলে আপনার এই সিরিয়াল কত বড় হতে থাকবে? সেটাই আসলে এটাই আমার, এই জন্যই আমি আজকে এখানে আসা। যে আপনার কি করা উচিত আপনিই বলেন। আমি ভাই আসলে এখানে আমি আপনার সবসময় যা বলি সত্য বলে শুনি, গল্পটা শুনি, আমার অনেক ভালো লাগে, কিন্তু ডিউটির কারণে সবসময় শুনতে পারি না, না। ঠিক আছে, কিন্তু আপনার কি করা উচিত আপনিই বলেন। আমি আপনার আসলে কি ভাই করা- আমি এখানে আসা একমাত্র উদ্দেশ্য, আমি আপনি আমার কথাগুলো শুনে আপনার একটা আমি যদি আপনাকে কোনো পরামর্শ দেই, হ্যাঁ। খুব সাধারণ মানুষ হ্যাঁ, যেটা সেই জন্য বলবে আমি সেটাই আসলে আপনাকে আসা। বলবো। সেটা হচ্ছে আপনার বয়স কত এখন? আমার এখন 31 জানি। 31 বছর। আপনার অন্তত আগামী 5-6 বছর বিয়ে করা উচিত না। আপনার যে ওয়াইফ, যাকে আপনি এখন আপনার শেষ বউ, আছে। তাকে আপনার সংশোধন করার জন্য যথেষ্ট সুযোগ দেওয়া উচিত, যথেষ্টভাবে তাকে সাপোর্ট করে ভালো করার চেষ্টা করা উচিত। শেষ পর্যন্ত যদি দেখেন যে সে ভালো হচ্ছে না, তার মধ্যে এরকম সুইসাইডাল টেন্ডেন্সি আছে, নিজের ক্ষতি করার টেন্ডেন্সি আছে, তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে সংসার করতে পারবেন না। কারণ সেটাই। একটা মানুষকে ব্ল্যাকমেইল করে কখনোই সংসার করা যায় না। যায় না। এবং এটা শুধু মাত্র মেয়েরা না, এটা ছেলেদের মধ্যে থাকলেও এটা খুবই বিপজ্জনক, যে কোনো মানুষের জন্য বিপজ্জনক। কারণ ধরেন একটা ছেলে যদি এরকম হয়, একটা মেয়েকে ব্ল্যাকমেইল করে সে এই ধরনের কাজ করছে, হঠাৎ করে সে একটা সময় বড় একটা ক্ষতি করে ফেললো, তাহলে ওই মেয়েটা বিপদে পড়ে যাবে, স্ত্রী বিপদে পড়বে, কিংবা হাজবেন্ড বিপদে পড়বে, যেই অপরাধে সে হয়তো বা অপরাধী না। তো সেই জায়গাটা থেকে তাকে খুব সুন্দর করে সময় নিয়ে আপনি 3-4 বছর ধরে বোঝান, তারপরও যদি সে ঠিক না হয়, তাহলে আপনি একটা কঠিন সিদ্ধান্ত নেন। আর এই 3 থেকে 4 বছর পর্যন্ত আপনি একটা গ্যাপ নেবেন এই কারণেই যে সংসার জিনিসটা আপনারও বোঝা উচিত। কারণ আপনি কেন একটা মেয়েকে আপনার জীবনে চাচ্ছেন সেটা আপনি জানেন না। আপনি যে 2 বার বিপদে পড়েছেন ডিভোর্সের কারণে, যে 2 বার আপনার ঝামেলা হলো, 2 বারই আপনি পরিবারের কাছ থেকে টাকা নিয়েছেন, কখনো মেজো ভাইয়ের কাছ থেকে নিয়েছেন, কখনো বড় ভাইয়ের কাছ থেকে না, নিয়েছেন, জায়গা বিক্রি করছি। জায়গাও বিক্রি করেছেন। তো আপনি কি সারা জীবন এরকম জায়গা বিক্রি করে যাবেন? তো আপনার যদি নিজের পায়ের উপর দাঁড়ানোর সামর্থ্য, আপনি ইদানিং বলছেন আপনি গার্মেন্টসের সুপারভাইজার, তার মানে আপনি আয় করেন, হ্যাঁ, আমি 20,000 টাকার মতো বেতন পাই। 20,000 টাকার মতো বেতন পান, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি প্রতি মাসে কিছু না কিছু সঞ্চয় করেন। আপনি যা সঞ্চয় করেন তার সমস্ত কিছু আপনি মেয়েদের পেছনে করেন। হ্যাঁ, এটাই রাখতে পারি না। এই যে ঢাকায় আসছি, কিছুদিন আগে আসছি, আমার মনে হয় এই বিষয়ে ডক্টর তাজুল ইসলাম আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন, কারণ এটা এক ধরনের ড্রাগ জাতীয় নেশা। আমি এই কথাটা ওনার কাছ থেকে খুব বেশি নিয়েছি, সেটা হচ্ছে মস্তিষ্কের সেই জায়গাতেই ড্রাগ নিলে কাজ করে যে জায়গাটিতে ঠিক সেক্সের বিষয়টিও কাজ করে, মানে একই জায়গায় দুটো নেশা উৎপন্ন হয়। তাহলে বুঝুন যে সেক্স এবং ড্রাগ এই দুটো বিষয় কতটা ডেঞ্জারাস। যদি কেউ সেক্সুয়ালি অ্যাডিক্ট হয়, মেনিয়াক হয়, এবং একই সাথে যদি কেউ ড্রাগ অ্যাডিক্ট হয়, তাহলে সেম লেভেলের নেশা। তো একজন মানুষ ড্রাগ অ্যাডিক্ট হলে মানুষ খুন করতে পারে, তো একটা মানুষ সেক্স অ্যাডিক্ট হলে কি করতে পারে? সেও মানুষ খুন করতে পারে। তো সেই জায়গাটা থেকে কাউন্সেলিং অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় ডক্টর তাজুল ইসলাম আপনাকে কি বলবেন সেটা আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? জেবিএসবি সম্মানিত শ্রোতাদেরকে আমার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি আকাশ, বয়স এখন বর্তমানে 30 বছর,
তা আমরা যা জানলাম তাতে মোট সব মিলিয়ে এসে কিন্তু 4টি বিয়ে করেছে। 4টি শুধু তো বিয়ে করেছে, এছাড়া আরো অনেক মেয়ের সঙ্গে গার্মেন্টসে চাকরি করছে, সেজন্য গার্মেন্টসের মেয়েদের সঙ্গেও সে অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে এবং বাইরে পতিতালয় বা খারাপ মেয়েদের সঙ্গে করেছে। অর্থাৎ তার ভিতরে একটা যৌন নেশা বা যৌন ক্ষুধা তৈরি হয়ে গেছিল এবং সেটা ছোটকালে, এটা আমাদের দেশে কিন্তু একটা কমন ফেনোমেনন বিষয়, কিন্তু আমরা এটাকে উপেক্ষা করে যাই যে আসলে এই বাবি জাতীয় যারা আছে, এমনকি উল্টোটা দুলাভাই জাতীয় সম্পর্ক, দুলাভাইরা কিন্তু শালীদের সঙ্গে মানে বিভিন্ন কায়দা কানুন করে যৌন সম্পর্ক তৈরি করে ফেলে। আবার বাবি জাতীয় কিছু লোক আছে যারাও সুযোগ পেলে এই যাবত জাতীয় যারা আছে তাদেরকে যৌন কাজে উৎসাহ করে, তাদের ইয়া করে। এটা কিন্তু আমাদের সমাজে প্রচলিত একটা ভেদি, কিন্তু আমরা এটার দিকে নজর করি না। এরপরে সে আবার ঢাকা গিয়েছিল, সেখানে গিয়ে কিন্তু তার সেই স্বভাব রয়েই গেছিল, সে কিন্তু অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করেছে, কিন্তু বিয়ে করে নাই, কিন্তু একজনের সঙ্গে তার বিয়ে হয়ে গেছিল, কিন্তু সে তার সঙ্গে আবার সে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে নাই এবং শেষ পর্যন্ত তারা ডিভোর্স হয়ে গেল। গ্রামে যাওয়ার পর তাকে আবার জোর করে আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে করে দিয়ে দেওয়া হলো। এখানে আরেকটা ভুল হয়েছে, তার গার্জিয়ানদেরকে এটা আমাদের দেখতে হবে যে একটা ছেলে বা মেয়ে যখন একটা বিয়ে করে ফেলে, গার্জিয়ান সেটা মানতে পারে না, না মেনে তখন তারা জোর করে আরেক জায়গায় তাকে বিয়ে করে দেয়। এই যে জোর করে বিয়ে করে দেওয়া, এবং ওই আকাশ কিন্তু ওই তার গ্রামে সেই মেয়ে তার চেয়ে বয়সে বড়, ব্যক্তি কালো বা সুন্দর নয়, অর্থাৎ সে বিয়েটা মেনে নেয়নি। এরকম ভাবে জোর করে বিয়ে করে দিলে কি হলো, পরিণতি কি হলো, সে কিন্তু ওই মেয়ের কাছে আর কখনোই যায়নি, তাকে পোষণও দেয়নি এবং তাকে পরিত্যক্ত করে দেবে। বরং সে চিটাগাং গিয়ে সে আরো মানে গার্মেন্টসে চাকরি করেছে, আরো অন্যান্য মেয়েদের সঙ্গে ঠিকই তার লালসা লিপ্সা সে পূরণ করেছে এবং এক সময় সে আরেকটা বিয়েও করেছে সেখানে। এরপরে সে আবার চতুর্থ বিয়ে করলো গ্রামে গিয়ে। এই চতুর্থ বিয়ে করে সে চিটাগাং আসলো, কিন্তু এখন আবার চতুর্থ বউর সঙ্গে তার অ্যাডজাস্ট হচ্ছে না, বউ তাকে তার উপর ক্ষিপ্ত থাকে, এই হলো তার অভিযোগ। সব মিলে কি দাঁড়ালো? সব মিলে দাঁড়ালো একটা হচ্ছে যে এই অপরিণত বয়সে যৌন আগ্রহ সৃষ্টি করাটা, ওই যে বাবির সঙ্গে ঘটনা ঘটেছিল, এই কারণে তার ভিতরে যৌন ক্ষুধা বা যৌন নেশা পেয়ে গেছে। 2 নম্বর, এটা যাতে আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে এর কারণে সে কিন্তু সব জায়গায় গিয়ে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করত, বিয়ে করে নাই কিন্তু সম্পর্ক করে যাচ্ছে, বিয়ে করেছে, যেখানে সে বিয়ে করেছে সেখানে সে আবার টিকতে পারেনি। এখন যারা শুধু যৌনতার পিছনে ঘুরে, শারীরিক সম্পর্কের পিছনে ঘুরে, তারা কিন্তু বিয়ে বা বউর প্রতি যে মানে প্রতিশ্রুতি, যে দায়িত্ব, সেগুলি খুব বেশি তারা পালন করতে পারে না বা করে না। তাদের শুধু মেয়ে বা নারী প্রয়োজন হচ্ছে যৌনতার কারণে, যৌন চাহিদার কারণে। আকাশের ক্ষেত্রে অনেকটা সেরকমই ঘটনা ঘটে যাচ্ছে এবং তাকে কিন্তু এখন সেই যে বিএসবিতে আসবে, এই জন্য তাকে ধন্যবাদ, কিন্তু তার বুঝতে হবে যে প্রত্যেকটা ঘটনা সে অন্যায় শুধু করে নাই, পাপ করেছে। তাকে এখন রীতিমতো তওবা করতে হবে যে এই পাপ থেকে আমাকে সরে আসতে হবে, অবৈধ যৌন কামনা বাসনাকে চরিতার্থ করা গুনাহের কাজ, এ থেকে ফিরে আসতে হবে এবং এর জন্য তাকে যথেষ্ট ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হবে এবং ধর্মের দিকে ফিরে আসতে হবে। আর সে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সেটাও হচ্ছে তার ওই যে শুধুই কেবল যৌন লোভের কারণে সে নারীদেরকে দেখে, সে তো নারীদেরকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে দেখে, সেরকম তো অনেকটা হয় না। এখন যদি সে বলে যে না, হ্যাঁ আমি আমার শেষ বউ যে আছে তার সঙ্গে ভালোভাবে থাকতে চাই, কিন্তু তাহলে তাকে কিন্তু নিজেকে কিছু বদলাইতে হবে। তার বউর সঙ্গে তার যদি কোনো অ্যাডজাস্টমেন্টের সমস্যা থাকে সেটা তাকে বুঝতে হবে, অথবা প্রয়োজনে আমাদের মতন যারা সাইকিয়াট্রিস্ট আছে তাদের কাছে এসে আমরা যেটা বলি ম্যারাইটাল দাম্পত্য কাউন্সিলিং করে তাদের অ্যাডজাস্টমেন্টটা কিভাবে ভালো করা যায় সেটা চেষ্টা করতে হবে। কিন্তু এই উশিলা দিয়ে যেন সে আবার আরেকটা বিয়ে করে না পেলে, অথবা অন্য, আমরা যা বুঝলাম যে এরপরেও সে অনেক মেয়েদের সঙ্গে, এমনকি একেবারে সে প্রথম যে মেয়ের সঙ্গে বিয়েছে তার সঙ্গেও সে কিন্তু অবৈধ এখন সম্পর্ক রেখে চলেছিল। তো এইভাবে যদি সে জীবনটাই সে অবৈধ এবং পাপের দিকে সবসময় মানে ঘুরতে থাকে, তাহলে কিন্তু সে একটা সুস্থির জীবন যখন কখনো পাবে। তো বর্তমান জীবনের জন্য এবং পরকালীন জীবনের জন্য তাকে এখন চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে এতদিন সে যা করেছে তা সম্পূর্ণ গর্বিত কাজ, অন্যায় কাজ, পাপ কাজ, সেখান থেকে বিরত থেকে বর্তমান স্ত্রীর প্রতি পরিপূর্ণ কমিটেড থেকে তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তার সঙ্গে তাকে অ্যাডজাস্ট করে সেই সংসারটা চালিয়ে যাবে এবং অতীতের তার অপকর্মের জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছিলেন এবিসি রেডিও FM 89.2। আজকের মতো এখানেই ইতি টানছি। আগামী রবিবার আমি আর কিবরিয়া আরও একজন বন্ধুকে সাথে করে এই মঞ্চে ফিরে আসব। বারবার এই মঞ্চে ফিরি আর সবসময় মনে হয় যে এই রকম অপরাধ যেন আর কখনো না ঘটে। এই যে বহু বিবাহ একের পর এক সান্ত্বনা পাবার জন্য, সুখী হবার জন্য, সেটা কিন্তু যাহা বলিব সত্য বলিবতে আজই প্রথম গল্প নয়। এরকম অনেক গল্পই যাহা বলিব সত্য বলিবতে এসছে। কিন্তু তারপরেও একজন মানুষও যদি সচেতন হন, একজন মানুষও যদি আজকের এই অনুষ্ঠান শুনে নিজের জীবনের ভুল থেকে সরে আসেন, তাহলে আমরা বলতে পারবো আমাদের অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন। আজকের মতো আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।